ঘাড় দুপাশে ঝাঁকুনি দিয়েই বেঁধে রাখা চেয়ারটার বুকে তীর ছুঁড়ে দিল এক যুবক। ছেলেটার বুক থেকে গলগল করে রক্ত ঝরছে। পেছন থেকে হৃদ চিৎকার করে উঠল। মেয়েটির কণ্ঠ শুনে দ্রুত কালো মুখোশটা পরে নিল যুবকটি। হৃদ মুখে হাত দিয়ে থম মেরে রইল। এক পা দু পা করে পিছিয়ে দৌড়ানোর জন্য যেতেই হাত ধরে নিল কেউ। গলার স্বর পরিবর্তন করে বলল, নো মোর সাউন্ড। তবুও চেঁচানোর চেষ্টা করল হৃদ। যুবকটি মেয়েটাকে আরেকটু চেপে ধরে বলল, যা দেখছো তা ভুলে যাও, না হলে তোমার অবস্থা খারাপ হবে। কথাটা ফিসফিস কণ্ঠে বলে ঘাড়ের দিকে বিশেষ কায়দা করে চাপ দিল। মুহূর্তেই যুবকটির বুকে ঢলে গেল হৃদ নামের কন্যাটি। যুবকটি ধীর কণ্ঠে বলল, স্টুপিড গার্ল, এর জন্য তোমাকে অনেক পস্তাতে হবে। 2 ঘন্টা পর জ্ঞান ফিরে হৃদের। মাথাটা কেমন ঝিম ধরে আছে, ঘাড়ে প্রচণ্ড ব্যথা। কি হয়েছিল তৎক্ষণাৎ মনে করতে পারল না। ধীরে ধীরে উঠে জামা পরিষ্কার করে লাইব্রেরিতে চোখ বুলালো। উপন্যাসের প্রতি ভীষণ ঝোঁক মেয়েটির, সেই কারণে এখানে এসেছিল। তবে কি হলো ঠিক মনে পড়ছে না। পাশেই ব্যাগটা পড়ে আছে, সেটা খেয়াল হতেই হৃদ চমকে গেল। ব্যাগটা বুকে নিয়ে বলল, ইস, গেল আমার সবগুলো আইসক্রিম শেষ। ব্যাগের চেন খুলেই মেয়েটা মুখ করুণ ছাপ সৃষ্টি হলো। চোখে মুখে কেমন কান্না মিশে আছে। সবগুলো আইসক্রিম গলে জল হয়ে গেছে। আইসক্রিমের প্যাকেটগুলো হাতে নিয়ে হতাশার শ্বাস ফেলল ও। বান্ধবীর থেকে টিসি হিসেবে 5খানা আইসক্রিম হাতিয়েছিল, অথচ কপালে নেই সেসব। মুখটা গোমরা করে বাড়ির দিকে রওনা হলো ও। আইসক্রিমের শোকে পাগল না হয়ে যায়। শাওয়ার নিতে গিয়ে ঘাড়ে ব্যথা অনুভব হলো হৃদের। আয়নার কাছে গিয়ে ঘাড়ের দিকটা দেখেই মেয়েটার কপালে বিন্দু বিন্দু ঘামের সৃষ্টি হলো। হাত পা কেমন ঠান্ডা হতে শুরু করেছে। লাইব্রেরির সেই দৃশ্য মনে হতেই বুকটা কেঁপে উঠল। পিছিয়ে গিয়ে দেওয়ালের সাথে হেলান দিয়ে বলল, কে ছিল সে? আর কাকেই বা আঘাত করলো? ছেলেটা বেঁচে আছে তো? অরণের মাথাটা কোলে নিয়ে বেশ যত্ন করে হাত বুলিয়ে দিচ্ছেন সুফিয়া। এত যত্ন পেয়ে গদগদ হয়ে গেছে অর্ণ। সুফিয়া মৃদু হেসে বললেন, তা দাদু ভাই, আজকাল কি করা হচ্ছে? পড়াশোনা করছো তো? করি তো দাদি আম্মা। হুম। বই নিয়ে তো বসো না একদমই। বসে তুমিও দেখো না। বয়স হয়েছে দেখে কি আমি কিছু বুঝি না? আমাকে মিথ্যে বলে কোনো লাভ নেই। উফ, দাদি আম্মা তুমিও না। নাকি সুরে কথাগুলো বলে সুফিয়া কোলে আবার শুয়ে পড়ল অর্ণব। বেগলিত হেসে সুফিয়া চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। প্রচণ্ড ভালোবাসেন নাতিকে, নিজের ছেলের থেকেও বেশি। তবে ছেলের জন্য মায়া হয় সুফিয়ার। অর্ণ কখনোই সাদামের সাথে কথা বলে না। আগে অবশ্য বাবা ছেলের সম্পর্ক এমন ছিল না, তবে এখন এমন টাইম হয়ে গেছে। সুফিয়াকে আনমনা হয়ে ভাবতে দেখে অর্ণ শুধালো, কি হয়েছে দাদি আম্মা? হ্যাঁ, কিছু বললি দাদু ভাই? হুম, কি ভাবছো তুমি? সুফিয়ার মুখোমুখি হয়ে কথাটা বলল অর্ণ। চিন্তিত মুখে সুফিয়া বললেন, আমাদের সাথে কখনোই কি কথা বলবে না তুমি? না। অরণের সহজ উত্তর শুনে হতাশায় মুখশ্রী ভরে গেল সুফিয়া নামের বৃদ্ধটির। নাতির মাথায় হাত বুলিয়ে দিয়ে তিনি বললেন, তোমার বাবা খারাপ নয় অর্ণ। একজন দর্শককে কি করে ভালো বলতে পারো তুমি দাদি আম্মা? তোমার ভুল এটা। দাদি আম্মা, আমি নিজ কানে শুনেছি এসব কথা। তাছাড়া মম কেন আঘাত করছিল তোমার নিষ্পাপ ছেলে? দাদু ভাই, এমন ভাবে এই কথা বলছো তুমি? দুঃখিত দাদি আম্মা। তুমি কেন বারবার ওই লোকটার কথা আমায় বলো? ভালো লাগে না একজন পশুর কথা শুনতে। অরণ্য গট গট শব্দ তুলে চলে গেল। সুফিয়া নাতির যাওয়ার পানে তাকিয়ে রইলেন। তবে কি শেষ বয়সে এসেও ছেলে নাতির ভালো সম্পর্ক দেখতে পারবেন না তিনি? ভার্সিটির টপ স্টুডেন্ট হিসেবে নাম আসলো মায়ার। প্রচণ্ড খুশি হয়ে মেয়েটি কান্না করে দিয়েছে। অন্য ক্যাম্পাস থেকে ট্রান্সফার হয়ে এসেছিল সে। হাতে মাত্র কিছু দিন সময় ছিল। এর সময়ে এত ভালো ফলাফল হবে তা ছিল কল্পনাও অতীত। ফলাফল ঘোষণা শেষ।
মায়া বেশ হাসি খুশি হয়ে মঞ্চ থেকে নেমে এলো। রিত আগ বাড়িয়ে এসে বলল, হাই, আমি রিদি, থার্ড ইয়ার তোমার সাথেই পড়ি। ও, আমি মায়া। হুম, জানি। দারুণ ফলাফল করেছো তুমি, আমাকে টপকিয়ে দিলে। নেক্সট তুমি টপকিয়ে দিও। চেষ্টা থাকবে। তো কি অবস্থা তোমার? হ্যাঁ ভালোই, তবে একটু খারাপ লাগছে, সেকেন্ড হলাম এবার। আরে চিল, এতে এত কষ্ট নিও না তো। পড়াশোনার মাঝে কম বেশি হবে। এখন সব কথা বাদ, ফ্রেন্ড হবে? ইয়া শিওর। হাত বাড়িয়ে একে অপরের সাথে ফ্রেন্ডশিপ করলো মায়া আর রিত। দুজনেই বেশ ফ্রেন্ডলি, তাই মুহূর্তেই বন্ধুত্ব জমে গেল। মায়া জানালো কোনো বিশেষ কারণে এই ক্যাম্পাসে ট্রান্সফার হয়েছে, তবে আফসোস বিশেষ কারণটি খুলে বলল না ওকে। হৃদও জোরাজোরি করলো না। একটা হসপিটালে এসেছে অর্ণব, সাথে ওর বেস্ট ফ্রেন্ড সাব্বিরও আছে। সাব্বিরের ঘন চুলগুলো বারবার উল্টে পাল্টে যাচ্ছে, আর সেটাই হাত দিয়ে ঠিকঠাক করছে ছেলেটা। অর্ণব বিরক্ত হয়ে বলল, তোর কি কোনোদিন এই স্টাইল রোগ যাবে না? আরে দোস্ত, স্টাইল না করলে মেয়ে পটে? অবশ্যই পটে, 100 বার পটে, 1000 বার পটে, হ্যাত হলেও পটে। বললেই হলো? ক্ষেত ছেলের সাথে আবার কেউ প্রেম করে? এই যা তো। তুই কি আমায় ইনডাইরেক্টভাবে চ্যালেঞ্জ জানালি? ইনডাইরেক্ট না ডাইরেক্ট চ্যালেঞ্জ করলাম। পারলে খ্যাত হয়ে প্রেম করে দেখা। অরণ্যের ঠোঁটের কোণে বাঁকা হাসি উদয় ঘটল। সাব্বির নিজের চুলগুলো আবার গোছাতে লাগলো। ডাক্তার এসে বললেন, আপনাদের পেশেন্ট এখন সুস্থ আছেন, আপনারা দেখা করতে পারেন। ওকে, থ্যাংক ইউ ডক্টর। ওয়েলকাম, এটা আমাদের ডিউটি মাত্র। মুচকি আসলো অর্ণব। সাব্বির আয়নায় নিজের মুখ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। ধরাম করে ছেলেটার পিঠে কিল বসিয়ে অর্ণব বলল, শালা, এখনো বসে থাকবি? আরে যা আসি, দেখি কাউকে লাইন মারার জন্য পাই নাকি। কথাটা দাঁত কেলিয়ে বলল সাব্বির। করে হেসে কেবিনে প্রবেশ করলো অর্ণব। নিস্তেজ অবস্থায় বেডে পড়ে আছে আহান। ছেলেটার বুকে একটি ক্ষত, হালকা হাতে সেটাই হাত বুলিয়ে দিল অর্ণব। সাব্বির পাশে এসে বলল, কি করে যে ওর বুকে আঘাত লাগলো? তীরটা কত গভীর দেখেছিস? খুব যত্ন নিয়ে আঘাত করা। সাব্বির বেশ বিশ্রী ভাষায় গালি প্রদান করল। অর্ণ দীর্ঘ শ্বাস টেনে বলল, ডক্টর ঘুমের ইঞ্জেকশন দিয়েছেন, এত চেঁচামেচি করিস না এখন। ওর জন্য ওষুধ নিয়ে আয়। হুম, আর শোন, বল। আঙ্কেল আন্টি যেন কিছু না জানে, বলবি 1 সপ্তাহ আমার সাথে থাকবে আহান। আচ্ছা, তবে রিস্ক হয়ে গেল না বিষয়টা? তোর বাবা জানলে? কতবার বলবো, এই লোকটার কথা আমাকে বলবি না? অর্ণের মুহূর্তেই রাগ হয়ে যাওয়াতে কোনো উত্তর করল না সাব্বির। ধীর পায়ে বেরিয়ে পড়ল ঔষধ আনার উদ্দেশ্যে। অর্ণের ঠোঁটের করে তাচ্ছিল্য। আহানের মাথায় হাত বুলিয়ে শান্ত স্বরে বলল, ঘুমা দোস্ত, শান্তিতে ঘুমা। চারপাশে কেমন রহস্যের গন্ধ পাচ্ছে নাতাউর। লোকটা বেশ চিন্তিত। ঘরে মাফিয়ার আনাগোনা ওনার রাতে ঘুম হারাম করে দিয়েছে। ওপর মহল থেকে বারবার চাপ ক্রিয়েট করা হচ্ছে। 2 দিন আগেই একজন এসআইয়ের ওপর হামলা চালানো হয়েছে। লোকটা এখন শয্যাশায়ী। বুকের ভেতর কেউ নির্মমভাবে পাপী কথাটিয়া লিখে দিয়েছে। আশ্চর্যজনকভাবে লোকটা সম্পূর্ণ ভালো মানুষ। রেকর্ড অনুযায়ী তেমনই খবর আছে ওনার কাছে। আবারও ফোনটা বেজে উঠল। ধর্মুড়িয়ে উঠলেন তিনি। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে কর্কশ কণ্ঠে সাদাম বললেন, আপনারা সরকারের টাকায় বসে বসে খাচ্ছেন শুধু, অথচ কাজের বেলায় অষ্টমবরা। দুঃখিত স্যার, আমরা চেষ্টা চালাচ্ছি। আপনার চেষ্টা করা দেখে আমি পুলকিত মিস্টার আতাউর। স্যার, খুব দ্রুত তার সন্ধান মিলবে আমাদের। আর সমস্ত কিছু একটা রহস্য কেমন? রহস্য থাকবেই। কাইন্ডলি কাজকে প্রাধান্য দিন। আই উইশ একটা সফলতা দিবেন আমাদের টিমকে। অবশ্যই স্যার।
ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে কর্কশ কণ্ঠে সামাদ বললেন। ফোন রেখে চিন্তিত ভঙ্গিতে বসে রইলেন সামাদ। সত্যিই তো রহস্যময় একটা কেস। মাফিয়া নামটা পুরো দেশে ছড়িয়ে গেলেও এর সূত্রপাত ধরাছোঁয়ার বাইরে। কলিং বেল বাজতেই দরজা খুলে দিল অর্ণব। সাদাম মুস্কি এসে ছেলেকে বললেন। কেমন আছো অর্ণ? কোনো রকম প্রতিক্রিয়া করল না অর্ণব। সাদাম বেশ কষ্ট পেলেন। হাতে থাকা ক্যাপটা ডিভানে রেখে আরাম করে বসলেন। অর্ণ এক পলক তাকিয়ে চিৎকার করতে লাগলো। সুপিয়া ধীর পায়ে আসতেই অর্ণ বলল। আমিও ফার্ম হাউসে যাচ্ছি। দাদি আম্মা, তুমি নিজের খেয়াল রেখো। অর্ণ বাবা, তুমি? দাদি আম্মা, ওনাকে আমার নাম নিতে নিষেধ করুন। দর্শক পুলিশ কর্মকর্তা, ছি, একজন খুনি মুখে আমি আমার নাম শুনতে চাই না। এ কি বলছো দাদু ভাই? ও তোমার বাবা হয়, বাবার সাথে এমন ব্যবহার করে কেউ? বাবা, এত এক যা গালি প্রদান করতে গিয়েও কোনো এক বল বাদ সাজল অরণের মুখে। সুপিয়া হতাশ হয়ে তাকিয়ে রইলেন। সামাদ মাথাটা নিচু করে আছেন। সুপিয়ার বুকটা ভারী পাথরের নিচে পড়ে ক্ষত হতে লাগলো। অরণ্য চলে যেতেই সুপিয়া বললেন। সত্যি কি ধর্ষক আমার ছেলে? পানির গ্লাস বাড়িয়ে দিল আহান। বুকে প্রচণ্ড ব্যথা। গ্লাসটা নাকচ করে দিল অরণ্য। আহান বুকে হাত রেখে বলল। আবার রাগ করছিস তুই? রাগ করারই কথা আহান। আঙ্কেলকে ভুল বুঝছিস তুই। স্টপ আহান, আমি নিজের কানে শুনেছি আমারই আন্টিকে উনি, ছি, ঘৃণা হচ্ছে আমার। তাছাড়া আমার মমকে আঘাত করেছেন, এটা আমি নিজের চোখে দেখেছি। সে কারণেই মম নেই আজ। আহানের দিকে ভেজা নয়নে তাকিয়ে রইল অর্ণব। ছেলেটার জন্য বড্ড মায়া হয় আহানের। অর্ণব মাথা চেপে ধরে বলল। আজ 6 বছর ধরে আমি পৃথিবীর সব থেকে অসহায় যন্ত্রণা অনুভব করে যাচ্ছি। জানি না কোন পাপের শাস্তি আমায় পেতে হলো। কষ্ট পাস না দোস্ত? কি করে বল? আর কি করব আমি? এখন তো নিজেকে রাস্তার কুত্তা মনে হয়। বাড়িতে শান্তি নেই। আমি থাকছি না এখানে। হোয়াট রাবিশ! থাকবি না মানে? কোথায় যাবি? ভার্সিটি চেঞ্জ করব, সাথে তোরাও যাবি? সে না হয় যাব, তবে এর বাইরে আর কোনো কারণ আছে? অরণ্যের ঠোঁটের কোণে স্মিত হাসি উদয় হলো। আহান বোঝে না এই ছেলেটার হুটহাট মুড কী করে বদলে যায়। একটা ফাজেল নিয়ে মেলাতে লাগলো অর্ণব। আহান বলল। আরে ওকে অর্ণ? ইয়া, আই এম ফাইন। শহরে দক্ষিণ প্রান্তে ভার্সিটি আছে না, সেটাতে সমস্ত ব্যবস্থা করতে হবে। আমরা 3 জনই যাব সেখানে, আর সেটা অবশ্যই ছদ্মবেশে, যেন কাকপক্ষীও বুঝতে না পারে। বুঝবে না কেউ। বলেই ফিসেল হাসলো আহান। ছেলেটার মাথার চুল এলোমেলো করে দিয়ে বুকে হালকা করে ঘুষি দিল। ব্যথায় কোকিয়ে উঠল আহান। অরণ্য বলল। ওফ, সরি। জুতো মেরে গরুদান? মুহূর্তেই ভাঙা হাসির গুঞ্জন ছড়িয়ে পড়ল। দুই বন্ধু যেন এক আত্মা এক প্রাণ। 2 দিন পরের ঘটনা। ওরা একটা বারে সাব্বিরকে নিয়ে কিছু আলোচনা করছে। আলোচনার বিষয় লাইফটাকে আরেকটু এনজয় করা। এই যে সেদিন সাব্বির বলল খ্যাত হলে ডাকি মেয়ে পটে না, মূলত সেই বিষয়কে কেন্দ্র করেই ওদের কথাবার্তা। অরণ্য মূলত এই খেলার প্রধান চাল। খ্যাত সেজে প্রেমের ফাঁদ রটাবে ও। আনের ভেতরটা কেমন করছে, চারপাশে নেশার সুগন্ধ। অরণ্য সেটা লক্ষ্য করে বলল। কোন ব্র্যান্ড নিবি তাই বল। ও দোস্ত। অরণ্যকে জড়িয়ে ধরল আহান। অরণ্য ঠোঁটের কোণে হাসি রেখে পছন্দসই হুইস্কি অর্ডার করলো। আজ সারা রাত তাদের পার্টি হবে। মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা কোনো ব্যক্তিটা না জানে, সবাই জানে, অথচ সেটাই পান করে তারা। তবে তাদের মধ্যে অন্যতম একজন হলো অরণ্য, যে কিনা মেডিকেল কলেজের স্টুডেন্ট। তার এই বিগড়ে যাওয়া মস্তিষ্ক কীভাবে মেডিকেল সামলাবে, এটা সত্যিই ভাবনার বিষয়। তবে মাঝে মধ্যে অবাকই হয় আহার। বাবার এত টাকা পয়সা থাকলেও সেসব নিয়ে কখনো অহংকার করে না ও।
ছেলেটা যেন এক প্রকার প্রতিজ্ঞাবদ্ধ, বাবার এক পয়সাও গায়ে মাখবে না। 6 বছর পূর্বের ঘটনাগুলো মনে হতেই গায়ে কাটা দেয় আহারের। রাস্তার ধারে একটা চাকরির জন্য রীতিমতো ভিক্ষে করেছিল অরণ। কি বিদঘুটে সে দৃশ্য। নিজের জীবনের সব থেকে বেশি ঘৃণা করে সামাদকে। বাবার প্রতি বিন্দুমাত্র ভালোবাসা নেই যেন। হুইস্কির বোতল ধরে চুমুক দিল অরণ। আহান গ্লাসটা রেখে বলল, তুই কখনো ফিরবি না? কোথায় ফিরবো? আর তো কোনো ঘর নেই, কিচ্ছু নেই আমার। আমি হলাম মেঘের মতো, যে এপাশ থেকে ওপাশ ঘুরে বেড়াই, ঠিকানাহীন মেঘ। কথাটা বলেই খিলখিল করে হাসতে লাগলো অরণ। আহান কিছু বলল না। অরণের জন্য ভীষণ মায়া হয় ওর। কেন যে এই ছেলেটাকে এত ভালোবাসে ও। অরণ্য ঠোঁট কামড়ে একটা প্রশ্ন ছুড়ল আহানের দিকে। আহান বিচলিত হয়ে পড়ল। অরণ্যের ঠোঁটের কোণে তাচ্ছিল্যের রেখা। অরণ্য বলল, ঠিকানাহীন মেঘকে এত ভালোবাসিস কেন আহান? দোস্ত তুই? বুকের আঘাতটা অনেকখানি, তাই না? মাথাটা নিচু করে ফেললো আহান। এক টানে ছেলেটার টি শার্ট ছিঁড়ে ফেললো অরণ্য। হালকা হাতে হাত বুলিয়ে বলল, আমার দেওয়া আঘাত। অন্য থাক না এসব। কেন থাকবে? দোস্ত সেসব আমি মনে করতে চাই না, আর তুইও বলে যা প্লিজ। বিগলিত হাসলো অরণ্য। গুটিসুটি মেরে আহানের কাঁধে মাথা রাখলো। কিছু স্মৃতি বিভৎস হয়। আহানকে আঘাত করা উচিত হয়নি ওর। তবে সে সময় মাথা গরম ছিল প্রচুর। আহান হালকা স্বরে বলল, হাজার হোক পূরব তোর ভাই, ওকে আঘাত করাটা। হুস, এখানেই থেমে যা। পূর্ব আমার ভাই না, বরং আমার বাবার কলঙ্ক। বাবা শব্দটি উচ্চারণ করে কেমন যেন হয়ে গেল অরণ্য। আহানের দিকে তাকিয়ে মলিন হেসে বলল, মাঝে তুই কেন এলি আহান? খুব যত্ন নিয়ে আঘাত করছিলাম ওকে, কিন্তু তুই এসে সেই আঘাতটা বুকে নিয়ে নিলি। তবুও তো পূরবকে আঘাত করেছিস তুই। আফসোস ছেলেটা এখনো হসপিটালে। তোর জন্য বেঁচে গেল। অন্য একটা কথা বলবো? বল। আপন মানুষের আঘাত করিস না আর। বিরক্ত নিয়ে তাকালো অরণ্য। আহানের থেকে কিছুটা সরে এসে বলল, ভয় পেলে চলে যেতে পারিস, আমি তোকে ধরে রাখবো না। দোস্ত আমি সেটা মিন করিনি। অনেক রাত হয়েছে, তোর বুকের ক্ষতটা কাঁচা ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়। আহান কথা বাড়ালো না। চুপচাপ নিজের জন্য বরাদ্দকৃত রুমের দিকে প্রস্থান করলো। অরণ্য এক পলক তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। আহানের বুকের ক্ষতটা দেখতেই অপরাধ বোধ জাগে কেমন। এই হাতে ছেলেটার বুকে আঘাত করেছে সে, যদিও সেটা ভুলবশত হয়েছে। মায়ার সাথে হাসতে হাসতে ভার্সিটিতে প্রবেশ করছিল হৃদ। ঠিক তখনই দেখতে পায় মোটা ফ্রেমের চশমা চোখে দিয়ে গেট দিয়ে প্রবেশ করছে একটি ছেলে। মায়ার বুড়ো কুঁচকে গেছে। হৃদও কিছুটা অবাক হয়। ছেলেটা বারবার ব্যাগ টানছে, তা দেখে অনেকেই হেসে চলেছে। চুলে সম্ভবত তেল মাখানো। মায়া হৃদের দিকে তাকিয়ে বলল, তুমি যাও, আমি আসছি। ওকে। হৃদ চলে গেল। মায়া এক পা দু পা করে অরণ্যের দিকে এগিয়ে গেল। ছেলেটার ভরাট মুখ দেখে মায়া যেন মায়ারে পড়ে গেল। হৃদ দূর থেকে দেখে কি মনে করে যেন আবার ফিরে এলো। চশমাটা ঠিক করে অরণ্য বলল, থার্ড ইয়ার ক্লাস কোন দিকে আপা? আপা। শব্দটা শুনে মায়ার ইচ্ছে হলো অরণ্যের গালে ঠস করে চর বসিয়ে দিতে। তবে নিজের মনের সেই ভাবনাটিকে ফেলে দিয়ে বিরক্তি নিয়ে বলল, আসো আমার সাথে। আর আপা কি ভাষা? কেন আপা? হোয়াট রাবিশ ইডিয়েট! আমরা সেম ব্যাচ। আর আপা কোন কালের ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ, গাইয়া গাইয়া ভ্যাপ কেন তোমার? হ্যাঁ, চেহারা তো মাশাল্লাহ। দাঁত কেলিয়ে হাসলো অরণ্য। ওর এমন উদ্ভট স্বভাব দেখে মায়া বলল, তুমি কি মানসিক হসপিটাল থেকে পালিয়ে এসছো? হুম। কি? চমকিত কণ্ঠে বলল মায়া। অরণ্যের বেশ মজা লাগছে। মাথা চুলকিয়ে বলল, না মানে আমারে গ্রামের সবাই তাই বলে, তাই বললাম। আশ্চর্য। মায়ের পিছু পিছু ক্লাসে প্রবেশ করলো অরণ্য। হৃদকে দেখে একটুও ছমকালো না, বরং ঠোঁটের কোণে রহস্যময় একটি হাসি ঝুলিয়ে রাখলো।
যদিও সেই দৃশ্য হাসি খাড়া কেউ দেখতে পেল না। হৃদের পাশে এসে ধপ করে বসলো মায়া। ওয়াটার বোতল থেকে পানি নিয়ে তা পান করলো। হৃদ বলল, ছেলেটাকে চিনো? হুম, তবে গাইয়া টাইপ, কেমন যেন অদ্ভুত। ও, ক্লাসে স্যার আসলেন। সকলে দাঁড়িয়ে সম্মান জানালো। স্যার অ্যাকাউন্টিং পড়াশোনা শুরু করলো। যার আগা মাথা কিছুই বুঝতে পারলো না অর্ণব। মেডিকেল স্টুডেন্ট হয়ে কী করে অ্যাকাউন্টিং বুঝবে? মায়া পেছনে তাকাতেই হকচকিয়ে উঠল অর্ণব। মায়ের দৃষ্টিতেও কেমন যেন মায়া রয়েছে। অর্ণব নিজেও কেমন যেন খটকার মাঝে পড়ল। মায়া এক ফালি হাসল। অর্ণব সেই হাসিটা গ্রহণ করে বইয়ের দিকে নজর দিল। ব্যাগে থাকা ফোনটা ভাইব্রেশন হচ্ছে। অর্ণব অনিচ্ছা থাকা সত্ত্বেও ফোনটা রিসিভ করলো। কানে থাকা ছোট্ট হেডফোনটা অন করে নিল। অপর পাশ থেকে আহান বলল, দোস্ত কোন জায়গায় ফেললি আমায়? সায়েন্সের কিছুই বুঝি না আমি। আরে আমিও তো অ্যাকাউন্টিংয়ের আগামাথা বুঝি না। বসে থাক, কিছুদিনই তো বিষয়, তারপরই চলে যাব। একটা মেয়ে পটাবো বাস। একটা মেয়ে কিন্তু। আরে হ্যাঁ, একটাই জাস্ট। অলরেডি একটাকেই কেমন যেন লাগছে। তুই তো প্রটা, না হলে আমি শেষ হয়ে যাব। আরে থাম তো, তুই রাখ এখন। কল কেটে দিল অর্ণব। ছেলেটা লক্ষ্য করলো মায়ের দৃষ্টি কেমন চারপাশে ঘুরপাক খাচ্ছে। অদ্ভুতভাবে দেখছে ওকে। মনটা কেমন কুগাইছে। ছেলেটার কপালে সরু ভাঁজ পড়ল। মায়া কি শুধুই মায়া নাকি রহস্যময়ী মায়া? ক্লাস শেষে হৃদের দিকে আর চোখে তাকালো অর্ণব। মূলত হৃদের জন্যই এই ভার্সিটিতে ছদ্মবেশ নিয়ে এসেছে। তবে মেয়েটা কেমন যেন অতিরিক্ত স্বাভাবিক, আর মায়া অতিরিক্ত অস্বাভাবিক। দুজনকেই কেমন যেন লাগছে ওর। আনমনেই হেঁটে যাচ্ছিল করিডোর দিয়ে। কখন হৃদ উপরে এসে পড়ল খেয়াল নেই। ধাক্কা দিয়ে অর্ণকে ফেলে দিল হৃদ, যার ফলে সকলে হাসাহাসি করছে। বেশ অপমান বোধ হলো অর্ণের। মাথাটা নিচু করে নিজের রাগকে প্রশমিত করলো। এই মেয়েটাকে একটা শাস্তি দিতেই হবে। এই তুমি কি চোখে দেখতে পাও না? সরি, আমি আসলে চোখে কম দেখি। চশমাটা কেমন যেন ঝাপসা হয়ে গেছে। এতক্ষণ রাগী কণ্ঠে কথা বললেও এবার হৃদের খারাপ লাগা শুরু হলো। মায়া এসে পাশে দাঁড়ালো। হৃদিকে টান দিয়ে একটু সরিয়ে দিল। ব্যথিত কণ্ঠে হৃদ বলল, একটু বেশি বেশি করে ফেললাম। আরে কিসের বেশি বেশি, সব ঠিকঠাক। ওকে কেমন যেন লাগছিল আমার। কিন্তু ছেলেটাকে সরলই মনে হচ্ছে। আমারও তাই মনে হলো। আচ্ছা, আসো আমরা যাই। হৃদের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো মায়া। পেছনে ঘুরে অর্ণকে দেখলো হৃদ। ছেলেটা চশমা পরিষ্কার করতে ব্যস্ত। মায়ার দিকে হতাশা নিয়ে তাকালো মেয়েটা। শুধু শুধু অর্ণকে সন্দেহ করলো মায়া। অবশ্য মায়ার কাজেই তো যাকে তাকে সন্দেহ করা। ক্লাসের সবাই বেশ মনোযোগী হয়ে ক্লাস করছে, কারণ কিছুদিন পর পরীক্ষা। অর্ণ পড়ল চরম বিপাকে। সায়েন্সের স্টুডেন্ট হয়ে কি করে অ্যাকাউন্টিংয়ের পরীক্ষা দেবে? এদিকে আহান তো চাই সায়েন্সের ক্লাস করতে বেশ বেগ পেতে হচ্ছে ওকে। ব্রেক টাইমে টেবিলের ওপর মুখ গুজে দিয়ে আহান বলল, আমার মাফ কর ভাই, আমি আর ক্লাস করতে পারবো না, শরীর কাঁপছে আমার। কী সব বলে, সব আমার মাথার উপর দিয়ে যায়। তুই আমাকে এই ভালোবাসিস? সবটা হয়েছে ওই শালার সাব্বিরের জন্য। ওকে পেয়ে নিই জ্যান্ত গিলবো আমি। আহান, সাব্বির ছাড়াও আমার একটা লক্ষ্য আছে। অর্ণ, তুই কি কোনোভাবে সেদিনের ওই মেয়েটাকে? ভুরু কুঞ্চিত করে অর্ধেক কথা বলল আহান। অরণ্যের ঠোঁটের কোণে বাঁকা হাসি। আহানের বেশ খারাপ লাগলো। গলার মৃদু জোর এনে বলল, দেখ অর্ণ, মেয়েটা ভালো। তাছাড়া তোর মুখ তো দেখিনি, তবুও কেন শাস্তি দিবি ওকে? সেটাই। তবে অর্ণ যা বলে তাই করে। আচ্ছা ঠিক আছে, শাস্তি দিবি ভালো কথা, কিন্তু কোনোভাবে প্রেমের ফাঁদে ফেলিস না প্লিজ। অর্ণব পুরনো দৃষ্টিতে তাকালো। আহান বলল, মেয়েটা সত্যি ভালো। কিরে ভাই, প্রেমে পড়ে গেলি নাকি? তেমনটা নয়। দেখ, তোর সাথে কোন কাজটা করি না আমি। তবে তুই যখন ভালো কাউকে। কথার মাঝে আহানকে থামিয়ে দিল অর্ণব। ছেলেটার চোয়াল শক্ত হয়ে গেছে, কপালের রক স্পষ্ট। টেবিলটা খামচে ধরে চাপা রাগ নিয়ে বলল, ভুলই হয়।
আর আমার কাছে ভুলের কোনো ক্ষমা নাই। আর ওরা নিরাপদ। আচ্ছা, মেয়েটার কথা বাদই দিলাম, তবে পূর্বকে কেন বাছালি তুই? ওকে কোনো দিক থেকেই নিরাপদ মনে হয়? শালা হারামির বাচ্চা, ওই পূর্ব। অর্ণ এগুলো কেমন ভাষা? আহানের প্রতিবাদে তাচ্ছিল্যে হাসল অর্ণ। চাপা হাসির গুঞ্জন ফেলে বলল। সবাই এক। ব্যথিত হলো আহাদ। অরণ্যের হাতটা ধরতেই তা ছাড়িয়ে দিল ছেলেটা। এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে বলল। পূর্বর এর বিষয়ে খোঁজ নিয়ে দেখ, কার সাথে কি বিছানা মাতাতে ব্যস্ত। ওর মতো লাফারাঙ্গার দুটো নেই। আর ফাদার, ওকে আমার ভাই বলে সম্বোধন করবি না, কারণ সাদাম চৌধুরীর পাপও, বুঝলি, কলঙ্ক ও। অরণ্য চলে গেল। টেবিলে হাত রেখে তাতে মাথা গুঁজে দিল আহান। ছেলেটার মনে একটুও শান্তি নেই। ক্লাসে বারবার মায়া অরণ্যের দিকে তাকাচ্ছে। অরণ্য এবার খুব বিরক্ত হলো। মেয়েটার দৃষ্টিতে প্রেম কম, সন্দেহ বেশি। কে এই মায়া? ক্লাসের টিভি স্যার প্রবেশ করায় ধ্যান থেকে বেরিয়ে আসলো অরণ্য। চশমাটা ঠিক করে বই নিয়ে বসলো। স্যার সবাইকে বুঝিয়ে বললেন। স্টুডেন্ট, খুব দ্রুত একটি প্রতিযোগিতার আয়োজন করা হবে। ক্রিকেট ম্যাচ হবে ক্লাস বনাম ক্লাস। তোমাদের জন্য রইল শুভকামনা। কে কে অংশগ্রহণ করবে নামের তালিকা জমা দিও। ওকে স্যার, সবাই একযোগে বলে উঠল। চাপা উত্তেজনায় ভরে গেছে ক্লাস। তবে সামনে পরীক্ষা রেখে ম্যাচ দেওয়াটা উচিত হয়নি। হতাশার শ্বাস ফেলল অরণ্য। হৃদি এসে বলল। একটা কথা বলবো? জি বলুন। তোমাকে কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। ধক করে ওঠে অরণ্যের মন। হৃদি ওকে চিনে ফেলল না তো? প্রসঙ্গ স্বাভাবিক করতে অরণ্য বলল। হয়তো রাস্তায়। হতে পারে। এনিওয়ে, তুমি এত চুপচাপ কেন থাকো? আর তাছাড়া এই যুগে এসে কোনো ছেলে ভার্সিটিতে চুলে তেল ইউজ করে আসে? আর তেল দিও না, কেমন যেন বোকা বোকা লাগে। জি। তুমি কি স্বল্পভাষী? বাক্যটি পেছন থেকে বলল মায়া। অরণ্য যেন কিছুটা ঘাবড়ে গেছে। মায়া বেশ খুঁটিয়ে দেখলো ওকে। ও হ্যালো, কোথায় হারিয়ে গেলে? জি আপা। রাগে দুঃখে মায়ার ইচ্ছে হলো অরণ্যকে মেরেই ফেলতে। একই ক্লাসে পড়ে, ওকে আপা বলে সম্বোধন করে। হৃদি মুখ টিপে হাসছে। মায়া গট গট শব্দ তুলে চলে গেল। হৃদি এক পলক তাকিয়ে বলল। আমি যতদূর বুঝি, আর যাই হোক, তুমি বোকা নাও, তবে তেলের জন্য কেমন যেন লাগে। ও তুমি আমাকে ইগনোর করছো? না তো। হতাশা ভরা শ্বাস ফেলল হৃদি। এই কার পাল্লায় পড়লো ও? মায়ার জন্যই এমনটা হচ্ছে। প্রতিটা ছেলেকেই সন্দেহের তালিকায় রেখে দিয়েছে। কি আশ্চর্য! বাসায় ফেরার সময় মায়ের সাথে কথা বলেছিল হৃদি। মায়ার দিকে পূর্ণ নজর ফেলে হৃদি বলল। আর কয় মাস থাকবে তুমি? বেশি নয়, 2 মাসের মতো। আসলে আমি বিগত বছরগুলো অনেক ভার্সিটি ঘুরেছি। সেখানে অনেকেই বাজে কাজের সাথে জড়িত। তবে মাফিয়া নয় কেউই। আমাদের টিম পাগল হয়ে গেছে, এগুলো খুঁজে চলেছে, বুঝলে? এদিকে বলতে গেলে আমি নতুন জয়েন করেছি, তাই চাপটা বেড়েছে। বাট মায়া, আমার মনে হয় না ওই ছেলেটা এমন কিছু। আই উইশ। আচ্ছা, আমি যাচ্ছি। হুম। হৃদি চলে গেল। মায়া একটি গাছের ছায়ায় এসে দাঁড়ালো। কেন যেন অরণ্য কি ওর সন্দেহ হয়। তবে অরণ্য যদি মাফিয়া হয় তবে যেচে আসবে কেন ওর কাছে? ফুড কার্টে বসে 2 প্লেট চাউমিন শেষ করে দিল সাব্বির। ছেলেটার প্রকাশে খাওয়া দেখে হা হয়ে গেছে আহানের মুখ। অরণ্য মুখ টিপে হাসছে। খেতে খেতে সাব্বির বলল। দোস্ত, তোরা আমাকে এত ভালোবাসিস, আগে কেন বলিসনি? জানি না, এই খাবারে কি আছে? কি প্রয়োজন? সাব্বিরের মুখ থেকে ছিটকে পড়ল খাবার। গলায় কিছুটা আটকে গেছে বোধ হয়। বারবার গলায় হাত বোলাচ্ছে। ওর নাজেহাল অবস্থা দেখে গগন কাঁপিয়ে হাসতে লাগলো অরণ্য আর আহান। অরণ্যের কাঁধে হাত রেখে বলল। কি দিলি ভাই? এক কথাতেই সব শেষ? এটাই অর্ণ চৌধুরীর খেলা। রাগে দুঃখে উঠে গেল সাব্বির। আহান বাধা দিয়ে বলল। খাবার ফেলে রাখতে নেই, খেয়ে নে সাব্বির। হারামিরা, তোরা সবসময় এমন করিস। মানছি আমি বেশি খাই, তাই বলে এভাবে অপমান? সাব্বির এমন করছিস কেন?
দেখ অর্ণ, আহান দীর্ঘশ্বাস ফেলল। বন্ধু মহলটা বড্ড খাপছাড়া, এক একজন এক একটা রহস্যময় বার্তা নিয়ে থাকে। অরণ্য বেশ কষ্ট করে সাব্বিরকে বসালো। অন্যদিকে ফিরে খাবার খাচ্ছে সাব্বির। হঠাৎ করেই অর্ণ বলল, হৃদিকে কিডন্যাপ করতে হবে। কেন? কাজ আছে। সাব্বির খাবারটা পাশে রেখে দিয়ে বলল, তুই কি করতে যাচ্ছিস বল তো? হৃদির অসম্মান। ইউ মিন? সাব্বিরকে থামিয়ে দিয়ে অর্ণব চোখ ছোট ছোট করে বলল, আমি সেই সব কিছু বলিনি, তবে হৃদিকে নিয়ে যেমন সমালোচনা পড়ে যায় সেটাই করব আমি। দোস্ত। হৃদি তোর গার্লফ্রেন্ড লাগে? না। বোন? না। তাহলে এর মাঝে কথা বলবি না, আহান। সাব্বিরের দৃষ্টিতে হতাশা। আহান নিজেও বুঝতে পারছে না হৃদকে নিয়ে কেন এত সমস্যা অর্ণের। মেয়েটার দোষ একটাই, সেদিন ভুল সময়ে লাইব্রেরিতে এসে পড়েছিল। খাবারের বিল মিটিয়ে দিল অর্ণ। চুপি চুপি আহানকে কিছু একটা বলতেই সাব্বির বলল, কি বললি ওকে? তোকে কেন বলবো? অর্ণ, আমি কিন্তু তোর ডান হাত। এক্স কলি, ডান হাত কি করবে বাম হাত জানবে না, আর বাম হাত কি করবে ডান হাত জানবে না। তুই কখনোই আমাকে বন্ধু ভাবিস না। সাব্বিরের গোমরা মুখ থেকে বেশ মজা পেল অর্ণ। ইশারা করে চলে গেল আহাড। সাব্বিরের কাঁধে হাত রেখে অনেকটা পথ আসলো। ঠিক তখনই চোখ গেল রাস্তায় দাঁড়িয়ে থাকা মায়ার দিকে। কারো সাথে কথা বলছে। বাঁকা চোখে তাকালো অর্ণ। মায়া নিজেই মায়া। আশ্চর্যজনকভাবে মায়াকে ওর কারো মায়ায় পড়তে হবে, আর তা হলো অর্ণের মায়ায়। কথা কমপ্লিট করে পেছনে ঘুরতেই আড়ালে চলে গেল অর্ণ। সাব্বির এক পলক তাকিয়ে অর্ণকে খুঁজে পেল না। কণ্ঠটা পরিষ্কার করে যেই না ডাকবে তখনই ফিসফিস করে অর্ণ পড়ল। মায়া এখানে? চুপ হয়ে গেল সাব্বির। ভাবনাটা এমন যে কেউ ছিল না ওর সাথে। মায়া চলে যেতেই অর্ণ বেরিয়ে আসলো। সাব্বির বলল, মায়া পড়বে মায়াই, তবে হৃদির কি দোষ? ওর কোনো দোষ নেই, আর এটাই ওর দোষ। তবে খারাপ কিছু করিস না দোস্ত। আরে না, পাগল নাকি? এমনিতে তো ও মেয়ে মানুষের প্রতি লোভ নেই আমার। ইহজগতের কেউ বিশ্বাস করবে না এই কথা। মৃদু হাসলো অর্ণ। সাব্বিরের পিঠে কিল বসিয়ে বলল, প্রতারণা করার ফল স্বরূপ তাদের সাথে বাজে কিছু ঘটেছে, বাট হৃদের কোনো দোষ নেই, আর এই দোষেই ওকে শাস্তি দেব। সাব্বির চোখ পিটপিট করে তাকিয়ে রইল। অরণ্য যদি আবার হিংস্র হয়ে যায় তবে হৃদির কপালে দুঃখ আছে, আর মায়া তো ফেসে গেছে। এই মুহূর্তে নিজের প্রতি রাগ হচ্ছে সাব্বিরের। কেন যে চ্যালেঞ্জ ছুড়ল অরণ্যকে, না হলে হয়তো মেয়ে দুটোকে এভাবে বিপদে পড়তে হতো না। অবশ্য মায়ের বিষয়টা আলাদা। সুফিয়ার মাথা টিপে দিচ্ছে অর্ণ। দাদির প্রতি প্রচণ্ড ভালোবাসা ওর, তার বাবার প্রতি ক্ষোভ। সুফিয়া আয়নাতে নাতিকে দেখে চলেছেন। একটা ভুল দৃশ্য বারবার ছেলের সম্পর্কটা কতটা খারাপ করে দিয়েছে। 6 বছর পূর্বে সেই দুর্ঘটনায় কত কিছু আড়াল হয়ে গেল। চোখ বুজে গেল ওনার। চোখ মুছে বললেন, দাদু ভাই, তোমার চোখ মুখ কেমন কেমন লাগছে? কেমন লাগছে দাদি আম্মা? শুকনো আর মন মরা। এমনিতেই আজ একটা কাজে যাব, তাই আর কি। মনে হচ্ছে কিছু নিয়ে চিন্তিত তুমি। একটু নয় দাদি আম্মা, আসো, তোমায় খাবার নিয়ে আসছি আমি। আচ্ছা। অরণ্য চলে যেতেই বালিশের নিচ থেকে ছবি বের করলেন সুফিয়া। একটা মহিলার ছবি, যার কোলে রয়েছে ছোট্ট একটি ছেলে। সুফিয়ার বুকটা হো হো করে উঠল। এই ছেলেটা তো তার নাতি, কিন্তু কাছে নেই। দাদি আম্মা। অরণ্যের কণ্ঠ কর্ণপাত হতেই ছবিটা লুকিয়ে ফেললেন তিনি। মৃদু হেসে বললেন, খাবার এনেছো দাদু ভাই? হ্যাঁ, খাইয়ে দেব। না থাক, তুমি যাও, ব্যস্ত দেখাচ্ছে। আচ্ছা। খাবার রেখে চলে গেল অর্ণব। দীর্ঘশ্বাস ফেললেন সুফিয়া। মানুষের জীবন নিয়ে কল্পনা করে শেষ করা যাবে না। শপিং করে বাড়ি ফিরতেছিল হৃদি। ঠিক তখনই কালো গাড়ি এসে থামলো ওর নিকট। বুড়ো কুটি করে তাকায় মেয়েটি, তবে কিছু বোঝার পূর্বেই টেনে গাড়িতে তুলে নিল ওকে। হঠাৎ আক্রমণ হওয়ার কারণে প্রতিবাদের সুযোগ হয়নি ওর।
তবুও চেঁচানোর চেষ্টা চালালো। মুখ দিয়ে মৃদু গঙ্গানি শোনা গেল। অরণ্য বিকট হেসে বলল, বলেছিলাম না সুইট হার্ট, তোমাকে শাস্তি পেতে হবে, এবার বুঝবে মজা। হৃদির বুকটা হু হু করে উঠল। অজানা ভয়ে বুকের ভেতর ধিম ধিম আওয়াজ হতে লাগলো। অরণ্যের ভয়ে চিনতে পারেনি ও, কারণ ভয়েস পরিবর্তন করার মতো দারুণ একটি গুণ রয়েছে ছেলেটার। আহানকে নির্দেশনা দিতেই মুখে স্প্রে করে দিল হৃদির। মুহূর্তেই অরণ্যের বুকে ঢলে পড়ল হৃদি। ফিসফিস কণ্ঠে অরণ্য বলল, প্রচণ্ড ভুগতে হবে তোমায়। হঠাৎ করেই এলোমেলো করে দেওয়া শাস্তি তো পেতেই হবে সুইট হার্ট। এখন কোথায় যাবি? শহর থেকে বহু দূরে। ওকে। গাড়ির গতি বাড়িয়ে দিল আহান। যদিও এ কাজে আহানের মন সায় দিচ্ছিল না, তবে অরণ্যকে থামানোর শক্তিও নেই ওর। হৃদির মুখটা বর্ণহীন হয়ে গেছে। বোতল থেকে একটু পানি নিয়ে মেয়েটার মুখ হালকা করে মুছিয়ে দিল। ছোট্ট বাচ্চাদের মতো করে আছে হৃদি। প্রচণ্ড হাসি পেল অরণ্যের। মেয়েটার কপালে কপাল ঠেকিয়ে বলল, বাচ্চাদের মতো দেখতে হলে কি হবে? আমি শান্তি কমাবো না বেবি। শহর থেকে দূরের একটি জঙ্গলের কাছে গাড়ি থামালো আহান। অরণ্য কখনো ভূতের ভয় পায় না, তবুও আহান বলল, আমি থাকি। না, গাড়িটা অন্তত থাক, উহ, যদি কোনো বিপদ ঘটে। ঘটবে না। কিন্তু ভাই, বললাম তো যা। কথা বাড়ালো না আহান। গাড়ি ঘুরিয়ে চলে গেল। হৃদিকে কোলে নিয়ে জঙ্গলের ভেতরটায় হাঁটা শুরু করলো অরণ্য। ঠান্ডা এক হাওয়ায় এসে ওর চোখ মুখ স্পর্শ করলো। অদ্ভুত ভালো লাগায় ছেয়ে গেল পুরো শরীর। হৃদিকে আরেকটু চেপে ধরল অরণ্য। এত নিষ্পাপ মুখ দেখলে ভয় কাজ করে কখনো? ঘরের বিছানায় হৃদিকে শুইয়ে দিল অরণ্য। ফিচেল হাসিতে রাঙা ওর মুখ। মেয়েটার সুন্দর মুখশ্রীতে ধীরে ধীরে ফু দিল। মেয়েটা এখনও জ্ঞানহীন। আশেপাশের জলাশয় নেই বলতেই চলে। তাছাড়া এই ছোট্ট কুটিরটা নেহাতেই শখের বশে তৈরি করেছে অরণ্য। নিজের সকল দুঃখ হতাশা ধামাচাপা দেওয়া হয় এখানে বসেই। আধ ঘন্টা পর চোখ পিট পিট করে তাকালো হৃদি। সতর্ক হয়ে গেল অরণ্য। মুখের মাস্কটা পরে নিয়ে হৃদির কাছে এলো। মেয়েটা মাথা চেপে বসে আছে। অরণ্য বলল, ঘুম কেমন হলো সুইট হার্ট? আপনি আপনি কে? ভুলে গেলে জান, আমি তোমার একমাত্র প্রেমিক। কি বলছেন কি এসব? আর এটা কোথায়? তোমার শ্বশুর বাড়ি। কথাটা বলেই হো হো করে হাসতে লাগলো অরণ্য। হৃদি এখনও পূর্ণ জ্ঞান ফেরেনি। অরণ্য এগিয়ে এলো। মেয়েটার হাতটা স্পর্শ করতেই আগুনের গোলার মতো জ্বলে উঠল যেন। স্পর্শ করবেন না আমায়। তোমাকে স্পর্শ করার জন্যই তো নিয়ে এসেছি বেবি। দেখুন, আপনার মতলব খারাপ। সেটা তো জানি আমি। মাথাটা চেপে ধরে রাখলো হৃদি। সব কেমন গুলিয়ে যাচ্ছে। হৃদির এমন হাল দেখে বেশ লাগছে অরণ্যের। মুখ দিয়ে সুর বাজিয়ে বলল, চলো বেবি, কাজ শুরু করা যাক। কিসের কাজ? ভেঙে ফেলবো। দেখুন, আমাকে ছেড়ে দিন। সন্ধ্যা হতে চলেছে। আমার বাড়ির লোক চিন্তায় আছে। উফ সুইট হার্ট, তুমি তো বড্ড বেশি কথা বলো। কথার মাঝেই হৃদির বাহুতে স্পর্শ করলো অরণ্য। মেয়েটার গা ঘিন ঘিন করে উঠল। চোখ থেকে পানির স্রোত নেমেছে। চাপা কান্না মিশ্রিত কণ্ঠে বলল, কি দোষ আমার? কেন এভাবে তুলে নিয়ে এসেছেন? দয়া করে আমায় ছেড়ে দিন ছাড়বো না। প্লিজ। এসব ঢং করবে না একদম। আমি যা বলবো তাই করব, তাই করবে তুমি। প্রচণ্ড রাগ হলো হৃদির। হাত দিয়ে ধাক্কা দিল অরণ্যকে। হঠাৎ ধাক্কায় পড়ে গেল অরণ্য। তাতে দাঁত চেপে নিজের রাগ সংবরণ করলো ছেলেটা। প্রচণ্ড তেজ ওর। বিক্ষিপ্ত মন নিয়ে উঠে বসলো হৃদি। পালাতে যেতেই ঝড়ের গতিতে খপ করে ওর হাত ধরে নিল অরণ্য। পেছনে হাতে মুচড়ে বলল, বড্ড তেজ তো, তাই না? ছাড়ুন, ছাড়ুন বলছি। ব্যথা লাগছে আমার। লাগার জন্যই তো ধরেছি। ভেবেছিলাম ছেড়ে দেব, কিন্তু তুই সেটার মান রাখলি না। হাতে প্রচণ্ড ব্যথা পাচ্ছে হৃদি। চোখ থেকে অবিরত পানি ঝরছে।
মৃদু আত্মনাদ করে বলল, দয়া করুন আমায় ছেড়ে দিন, কি ক্ষতি করেছি আপনার? এত সহজে তোর মুক্তি নেই। কথাটা বলেই হৃদিকে ফেলে দিল অরণ্য। হাত লাল হয়ে গেছে, কান্না করতে লাগলো মেয়েটি। অরণ্যের পাষাণ মনে একটুও মায়া হলো না। হৃদির কান্নার শব্দে মাথা ধরে গেল অরণ্যের। খুব রাগ হচ্ছে এখন, নিজেকে শান্ত রাখতে পারছে না কিছুতেই। মেয়েটার মুখে চাপ দিয়ে বলল, একদম কান্না করবে না, এসব নাটক বন্ধ করো। ব্যথা পেয়েছো তুমি, যত সব। হৃদির নাক টেনে কাছে। অরণ্য এবার হুমড়ে খেয়ে পড়ল। হৃদির চুলের মুঠি ধরতেই আর্তনাদ করে উঠল মেয়েটা। ওর হাত করণের বাহুতে স্পর্শ করতেই কেঁপে উঠল অরণ্য। হৃদিকে ছেড়ে দিয়ে পেছনে গেল। এবার ভালো করে তাকালো অরণ্য। হৃদির মুখটা লাল হয়ে আছে, হাতের তালুর একটু নিচে বেশ ভালোই রকম রক্ত জমাট বেঁধেছে। মায়া হলো ওর, হালকা পায়ে এগিয়ে এলো। হৃদি ভয় কাঁপছে। অরণ্য মৃদু কণ্ঠে বলল, ডোন্ট ক্রাই, আই এম সরি, আই এম রিয়েলি সরি। পাষাণ মানুষের মুখ থেকে এমন শব্দ শুনে বিস্ফোরিত চোখে তাকায় হৃদি। কালো মাস্কের আড়ালে ছেলেটাকে দেখতে পেল না ও। অরণ্য ধীর হাতে হৃদির গালে স্পর্শ করল। আমাকে স্পর্শ করবেন না একদম। হৃদি ভেবেছিল আবারও ওকে আঘাত তো করবে, কিন্তু ওর ধারণা ভুল করে দিয়ে মসৃণভাবে ওর গালে হাত বুলিয়ে দিল অরণ্য। হৃদির ভয় হচ্ছে, ভীষণ ভয়। অরণ্য বলল, রিয়েলি সরি, আমাকে রাগিও না আর। রাগ হলে মাথা কাজ করে না, কেমন? কে আপনি? মেয়েটার হঠাৎ প্রশ্নে থমকে গেল অরণ্য। চাপা কণ্ঠটা আরেকটু গাঢ় করে বলল, তোমার একদিনের বর। হোয়াট? মজা পেয়েছেন আপনি? হুম, এখন মজা করব। দেখুন, আপনি যদি কিছু করেন তো 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 আমি আপনাকে মেরে ফেলবো। ওয়েট ওয়েট, আমায় মারবে তুমি? আচ্ছা, বসে আসি, মারো। 5 মিনিট সময় দিলাম, যত পারো আঘাত করো, কিচ্ছু করবো না। হৃদি এক মুহূর্ত থমকে থেকে সত্যি সত্যি হাত দিয়ে কিল ঘুষি দিতে লাগলো ওকে। অরণ্য হাসতে হাসতে রসিকতার সুরে বলল, মেরে ফেলবে নাকি? একদম মেরে দিব। কে আপনি? আপনার মতলব কি? সামান্য ঝুঁকলো অরণ্য। হৃদি একটু পিছিয়ে যেতেই এক হাতে জড়িয়ে ধরে কাছে নিয়ে আসলো। ছোটাছুটি করছে হৃদি। অরণ্য ফিসফিস করে বলল, এই ঘন জঙ্গলে একটা ছেলে একটা মেয়েকে কেন নিয়ে আসতে পারে জানো না, সুইট হার্ট? এতক্ষণ পর সচকিত হলো হৃদি। চোখে মুখে ছড়িয়ে পড়লো আতঙ্ক। অরণ্য আরেকটু এগিয়ে গিয়ে বলল, কাম বেবি, লেটস। পুরো কথা শেষ করতে পারল না অরণ্য। তার পূর্বেই ভ্যা ভ্যা করে কেঁদে উঠল রেদে। অরণ্য যেন আহাম্মক বনে গেল। এটা কোনো স্টাইলের কান্না? এই মেয়ে চুপ, একদম চুপ। কাঁদো কেন? দেখুন, আপনি কিছু করলে আমি আত্মহত্যা করব। করো, নিষেধ করছে কে? আশ্চর্য, আপনার পা ধরছি, আমাকে যেতে দিন। আগে পা ধরো। হৃদি হতাশার দৃষ্টিতে তাকালো। নেহাতেই বিপদগ্রস্ত ও অনিচ্ছা থাকা সত্ত্বেও অরণ্যের পা স্পর্শ করল হৃদে। ঠিক করে হেসে দিল অরণ্য। হাসতে হাসতে একদম হৃদির উপর ঢলে পড়েছে যেন। হৃদি হালকা করে ধাক্কা দিল, তবে কোনো কাজ হলো না। অরণ্য হাসতে ব্যস্ত দেখে এক ছুট লাগালো ও। অরণ্যের কপালে ভাঁজ সৃষ্টি হলো। হৃদির পেছনে পেছনে দৌড়াতে লাগলো। মেয়েটার ওড়না পড়ে আছে, সেদিকে আপাতত কোনো খেয়ালই নেই। এখনও লক্ষ্য বেঁচে ফেরার। অরণ্য মাঝ পথে এসে হারিয়ে ফেলল ওকে। চিৎকার করে বলল, রেডি, ফায়ার আর ইউ? দেখো, আমাকে রাগিও না, তাহলে কিন্তু ছাড়বো না। ঘাপটি মেরে রইল হৃদি। চারপাশে চোখ বুলিয়ে অন্য পথে হাঁটা লাগালো অরণ্য। সুযোগটা কাজে লাগিয়ে ছুট লাগালো হৃদি। হাওয়ার মতো এসে ঝাপটে ধরল অরণ্য। ছেলেটার গা থেকে টপ টপ করে ঘাম ঝরছে। হৃদি ছোটাছুটি করছে দেখে অরণ্য শান্ত কণ্ঠে বলল, ছেড়ে দেব, তবে এমন একটা করবে না, শোনো। পালানোর চেষ্টা করলে বড় ক্ষতি করে দেব। ছেলেটার হঠাৎ শান্ত কণ্ঠ শুনে থমকে গেল হৃদি। ছোটাছুটি বন্ধ করে দিল একদম। কোনো কথা না বলে হৃদিকে কোলে তুলে নিল অরণ্য। মেয়েটা অবাক চোখে তাকিয়ে আছে।
অর্ণব বলল। এভাবে তাকিও না, প্রেমে পড়ে যাবে। আপনার মুখই তো দেখলাম না। দেখা লাগবে না, এখন চুপচাপ থাকো। এতক্ষণ পর ওর খেয়াল হলো অরণ্যের কোলে অবস্থান করছে। পুনরায় চেঁচাতেই অর্ণব বলল। আর একটা শব্দ করলে ফেলে দেবো, স্টপ ইট। হৃদি তবুও চেঁচানো শুরু করলো। সত্যি সত্যি অর্ণব ওকে ফেলে দিল। এবার খুব জোরেই চেঁচিয়ে উঠল মেয়েটি। প্রচণ্ড ব্যথা পেয়েছে কি না, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল অর্ণব। কাকে কিডন্যাপ করলো ও? আজ তো এক রামছাগল। মেয়েটির চুল টানছে অর্ণব। বারবার এমনটা করায় বিরক্ত হচ্ছে খুব। তবে মুখে কিছু বলার উপায় নেই। কস্টেপ দিয়ে আটকে রেখেছে মুখ আর হাত বেঁধে রেখেছে। অর্ণব যেন ছোট কোনো বাচ্চা। মেয়েটাকে সুরি দিচ্ছে বারংবার। হৃদি কোনো মতে একটু সরে বসলো। অর্ণব চোখ রাঙিয়ে বলল। আরে টুকু দূরে গেলে প্রচণ্ড খারাপ কিছু হবে। হৃদি মুখ দিয়ে শব্দ করছে। সে বোঝাতে চেষ্টা করছে, সব বুঝেও না বোঝার মতো করছে অর্ণব। হৃদি এবার চোখ রাঙালো। তা দেখে হেসে কুটি কুটি অর্ণব। হাসতে হাসতে হৃদির উপর পড়ে যাচ্ছে, তো আবার ওর চুল টানছে। এতটা অস্বস্তিময় সময় কখনো যায়নি হৃদির। খুব কান্না পাচ্ছে ওর। অর্ণব চোখ নামিয়ে বলল। খিদে পেয়েছে। খিদের কথা শুনে ভুলে যাওয়া খিদেটা চওড়া হয়ে গেল। মাথা ঝাঁকালো হৃদি। ওর এত উত্তেজনা দেখে ব্যাগ থেকে কাপ নুডলস আর গরম পানি বের করলো অর্ণব। পেটে যেন হামাগুড়ি খাচ্ছে ইঁদুরেরা। বিষয়টা লক্ষ্য হতেই অর্ণব যেন ফোন দিয়ে আটলো। নুডলসের বক্স থেকে একাই নুডলস খেতে লাগলো। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে লইল হৃদি, অথচ দিচ্ছে না অর্ণব। এবার হৃদি মুখ দিয়ে ডাকার চেষ্টা করলো, তবে অন্য দিক ফিরে খেয়েই চলেছে অর্ণব। খিদের কারণে কান্না করে দিল হৃদি। অর্ণব ঘুরে বলল। এমন পেটেও কেন তুমি? খেয়ে খেয়েই ফুলে গেছে। কত ওজন! তুলে নিতে গিয়ে আমার ঘাড়ের রগ জেগে গিয়েছে। হৃদির ইচ্ছে হচ্ছে অর্ণের মাথাটা ফাটিয়ে দিতে, কিন্তু কোনো উপায়ও নেই। অর্ণব হাসতে হাসতে ওর মুখের কাছে এলো। মুখ থেকে কস্টেপ খুলতেই গড় গড় করে হৃদি বলল। আপনি কি মানুষ? এমন অসভ্য কেন? একে তো ধরে নিয়ে এসেছেন। জানি না বাসায় কি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমনিতেই আমার অবস্থা খারাপ, তার উপর খাবারও দিচ্ছেন না। আর কত সহ্য করব আমি? মেরে ফেলার ইচ্ছে থাকলে মেরে ফেলুন। প্রতিটা কথা মনোযোগ দিয়ে শুনলেও কানে তুলল না অর্ণব। হৃদির মুখের সামনে খাবার নিয়ে বলল। হা করো। হাত খুলে দিন, আমি একাই খেয়ে নিব। না, পালিয়ে যাওয়ার ধান্দা। আমার ভালো লাগছে না এসব। কি ক্ষতি করেছি আপনার? কিছু করোনি, এখন হা করো, নয়তো এটাও পাবে না। হৃদি বুঝলো এমন পাষাণ লোকের সাথে কথা বলে কোনো লাভ নেই, তাই হা করে নিল। খুব যত্ন নিয়ে নুডলস তুলে নিল অর্ণব। দিল অর্ণব। হৃদের চোখের কোণে জল চিকচিক করছে। ধীর কণ্ঠে অর্ণব বলল। কান্না করিও না, বি স্ট্রং। তাছাড়া আমি কিছু করব না, কালকে ছেড়ে দেব। সত্যি? মেয়েটার দৃষ্টি দেখে হাসলো অর্ণব। মাথা ঝাঁকিয়ে বলল। হ্যাঁ সত্যি। হৃদির মনে কিছুটা স্বস্তি মিলল। অরণ্যের ইচ্ছা ছিল হৃদির নামে বদনাম রটিয়ে দেওয়া, কিন্তু কেন যেন সিদ্ধান্ত বদলে নিল। তাছাড়া মেয়েটা যথেষ্ট ভয় পেয়েছে, আর ওর পেছনে এভাবে সময় নষ্ট করার মতো সময়ও নেই ওর কাছে। আকাশে চাঁদ, তবে পূর্ণাঙ্গ নয়, অর্ধচন্দ্র। হালকা আলোতে অরণ্যের শরীরটা দেখা যাচ্ছে, তবে মুখটা দেখার উপায় নেই। মাস্কটা এমনভাবে লাগানো যে একটুও বোঝার উপায় নেই। ধীরে ধীরে অরণ্যের কাছে আসতে লাগলো হৃদি। অরণ্য গভীর ঘুমে আচ্ছন্ন। এই সুযোগটাই যেন চাচ্ছিল ও। হাত বাঁধা, তবে খুব কষ্ট করে পেছনে ঘুরে যেই না মাস্কটা টান দিতে যাবে, অমনি হ্যাঁচকা টান দিল অরণ্য। সোজা অরণ্যের উপর গিয়ে পড়ল হৃদি। চোখ মুখ খিচে বন্ধ করা। দীর্ঘশ্বাস ফেলে অরণ্য বলল। বেশি করতে নিষেধ করছিলাম, এর ফল কিন্তু ভালো হবে না। সরি, আর হবে না। যাও, নিজের জায়গায় গিয়ে ঘুমাও। খুব চেষ্টা করেও অরণ্যের উপর থেকে উঠতে পারল না হৃদি। হাত পা যেন বাঁধা। অরণ্য এক হাতে জড়িয়ে ধরে ফিচেল হাসি দিয়ে বলল।
থাকো এভাবে, এটাই তোমার শাস্তি। না আমি থাকবো না, প্লিজ আমাকে ছাড়েন, না, ছাড়বো না। প্লিজ। বেশি কথা বললে 2 হাতে জড়িয়ে ধরবো। হৃদি থম মেরে গেল। ছেলেটার চরিত্র নিয়ে দুটো প্রশ্ন মাথায় আসছে। একবার মনে হয় ভালো, আর একবার মনে হয় ভালো না। এভাবে থাকলে বোধহয় ওর দম বন্ধ হয়ে যাবে। নাড়াচাড়া করতেই জাপটে ধরল অর্ণব। হৃদির ইচ্ছে করছে মাটির ফাঁকে পুড়ে মরে যেতে। অর্ণব বলল, কথা বলিও না, আর এত ভেবো না। আমি হালকা করে স্পর্শ করলাম, যাতে আর কোনো মতলব না বের করতে পারো। ছাড়ুন প্লিজ, আমার অস্বস্তি হচ্ছে। আগে ভাবা উচিত ছিল, সুইটহার্ট। এতক্ষণ ভালো ব্যবহার করার একটাই কারণ, যাতে ওকে ছেড়ে দেয়, কিন্তু কোনো লাভই হলো না। এমন বাজে পরিস্থিতিতে কী করে আছে তা হৃদিই ভালো জানে। সকাল সকাল ঘুম ভাঙে হৃদির। চোখ মেলে দেখলো অরণ্য ওকে জড়িয়ে আছে। কখন ঘুমিয়ে পড়েছিল খেয়ালই নেই। হতাশার শ্বাস ফেলল মেয়েটা। এভাবে একটা ছেলে জড়িয়ে থাকাটা কতটা অস্বস্তি আর খারাপ লাগে তা এমন পরিস্থিতিতে না পড়লে বোঝা যায় না। হৃদি কেমন যেন অনুভূতি হারিয়ে ফেলল। এই পরিস্থিতি তার কাম্য নয়। এই এক যন্ত্রণার সময়। টলমলে চোখে তাকালো অর্ণব। হৃদিকে দেখে ঠোঁট প্রসারিত করলো, তবে মাস্কের কারণে সেটা দেখা গেল না। গুড মর্নিং। গুড মর্নিং। অর্ণের চোখে মুখে তাচ্ছিল্য, যদিও সেসব দেখতে পেল না হৃদি। ব্যস্ত হয়ে বলল, প্লিজ ছেড়ে দিন আমায়। দেব, তবে আজ না, কাল। কি? হৃদির চোখ গোল গোল হয়ে গেছে। অর্ণ কিছু বলবে ঠিক তখনই ফোনটা বেজে উঠল। একটু আড়াল হতেই ফোনের অপর পাশ থেকে আহান বলল, ভাই, মায়া সম্পর্কে সবটা জানতে পারিনি আমরা। ওকে, কতটুকু জেনেছিস? খবর আছে মায়া কোনো ইনভেস্টিগেশনে এসেছে। চিন্তিত হলো অর্ণব। হৃদি ভ্যাভা করে কান্না শুরু করে দিয়েছে। অরণ্য এক পলক তাকিয়ে হাসলো, বলল, ওকে, দেখি কি করা যায়। হুম। আচ্ছা শোন, রিদির ফ্যামিলি থেকে কি অবস্থা? পাগলা কুত্তার মতো ঘুরছে ওনারা। মেয়েটা ঠিক আছে তো? শি ইজ ফাইন। ওপাশ থেকে ভারী নিঃশ্বাসের শব্দ কানে এসে লাগলো। অর্ণ একবার তাকালো হৃদির দিকে। আজই দিয়ে আসবে, আহান বলল। তাহলে রাখছি। রাখ। তার আগে বল, আমি কি খুব খারাপ? আমার জানা মতে না, না হলে তোর সাথে এতগুলো বছর পার করতাম না। শালার কপালটাই খারাপ। যতই খারাপ হওয়ার চেষ্টা করি, আমি কিছুতেই পারি না। কিন্তু পুরো দেশ জানে আমি হলাম মাফিয়া। তুই চাইলেই সুন্দর জীবন কাটাতে পারিস স্বর্ণ। কতবার বললাম, বাট তুই। ছাড় দোস্ত, জীবন বড় অদ্ভুত। আর আমি তো পাগল, তাই পাগলকে কেউ ভালোবাসিস তুই? ওপাশ থেকে কোনো উত্তর করলো না আহান। পা বয়ে বেড়াচ্ছে ছেলেটা। আর কতদিন লড়াই করবে ও? অরণ্যকে সৎ পথে ফিরিয়ে আনার কোনো পথেই বাকি নেই। তবে ছেলেটা মাফিয়া হয়েই থাকবে। অথচ প্রতিটা কাজের পেছনে ভালোই কোনো উদ্দেশ্য থাকে। তবে সেই উদ্দেশ্য ঠিক কতটা সফল হয়? হৃদির পাশে গিয়ে ধপ করে বসলো অর্ণব। হৃদি অদ্ভুতভাবে তাকালো। এই মুহূর্তে মাস্ক পরা ছেলেটাকে বিপজ্জনক মনে না হলেও সাংঘাতিক শয়তান মনে হচ্ছে। অর্ণব নিজের কণ্ঠ পরিবর্তন করে বলল, মায়াকে চিনো? হ্যাঁ, কেন? কে সে? আমার বান্ধবী। এর বাহিরে? আমার কলেজে পড়ে। এর বাহিরে? আপনি কি জানতে চান আমি বুঝতে পারছি না। মায়া একটা আলাদা পরিচয় রয়েছে, সেটা বলো। আমি জানি না। মিথ্যা বলবে না হৃদি, ভয়াবহ কিছু হয়ে যাবে। আমি মিথ্যা বলছি না। তর্ক করতে যাচ্ছ আবার? দ্রুত উত্তর দাও। বললাম তো জানি না। এত জোরে চেঁচিয়ে উঠলো যে আশেপাশে থাকা পাখিগুলো ডানা চাপটে দিয়ে চলে গেল। এক পলক চোখ বুজিয়ে দেখলো অর্ণব। হৃদির গায়ে স্পর্শ করতে গিয়েও করলো না। মেয়েটা বেশ চতুরতার পরিচয় দিয়েছে। অর্ণ ধীর কণ্ঠে শুধালো, তুমি সত্যিই জানো না মায়ার পরিচয়? না, জানি না। মিথ্যে বলবে না হৃদি, পরিণাম খারাপ হবে। আমি পাই না ভয়, বলবো না আমি।
এমন সোজা আর জোরালো জবাবে রেগে গেল অর্ণ। চট করে থাপ্পড় মেরে দিল হৃদির গালে। মেয়েটা যেন হিংস্র রূপ ধারণ করেছে। রাগে ফুঁসতে ফুঁসতে বলল, মেরে ফেলুন, তবুও বলবো না। আমি ড্যাম শিওর আপনি সেই মাফিয়া যার ভয়ে কাঁপছে দেশ। দেখো রেদি, তুমি ভালোই ভালোই বলো পরিচয়। বলবো না, বলবো না, বলবো না। রিদি, একটু নড়ল না মেয়েটা। রাগ সংবরণ করল অর্ণ। হৃদির মাথায় হালকা করে স্পর্শ দিয়ে বলল, এখনো সময় আছে, প্লিজ বলো। বলবো না। তাহলে এখানেই পড়ে থাকো। রাগে গজ গজ করতে করতে চলে গেল অর্ণ। পেছন থেকে হৃদি বলল, আমি কি ক্ষতি করেছি? এই ভরা জঙ্গলে আমাকে কেন নিয়ে এসেছিলেন? কি আপনার উদ্দেশ্য? একটাও কথা বলল না অর্ণ। চলে গেল হৃদিকে ফেলে। মেয়েটার হাত পা বাঁধা, কোনো মতে ঘরের বিছানায় গায়ে এলিয়ে দিল হৃদি। চোখ মুখ লাল হয়ে আছে। শক্ত থাকার চেষ্টা করেও পারছে না শক্ত থাকতে। পাগল হয়ে গেছি স্বর্ণ। বড়া জঙ্গলে মেয়েটাকে ফেলে এসে পড়লি, বুঝতে পারছিস এর পরিণাম? আই ডোন্ট কেয়ার। ভাবলেশীনভাবে সিগারেট খেতে লাগলো অর্ণ। আহান ওর বাহু ঝাঁকিয়ে বলল, মানলাম আগের দুইটা মেয়ে তোর সাথে প্রতারণা করেছিল, সেই কারণে দুজনের অবস্থা খারাপ করে দিয়েছিস। একজন অন্ধ আর একজন পঙ্গু হয়ে আছে, কিন্তু রীতির কি দোষ? ওর দোষ কিছুই না, আমার ইচ্ছেতেই আমি শাস্তি দিলাম। মায়ার বিষয় বললেই ছেড়ে দিতাম আমি। দোস্ত, ওর পরিবার পাগলের মতো খোঁজাখুঁজি করছে। তো পাশান হলি কবে? আগিয়েই ছিলাম, দেখতে পাসনি হয়তো। নিজের চুলগুলো নিজেই খামচে ধরলো আহাদ। অর্ণের গলা টিপে দিতে ইচ্ছে করছে। পরক্ষণেই মনে পড়ে যায় ছেলেটা পরিস্থিতির শিকার। মনকে শক্ত করে বোঝায় হৃদিকে নিয়ে আসবেও। এক পা যেতেই অর্ণ বলল, যাওয়ার প্রয়োজন নেই, আমি গিয়ে নিয়ে আসছি। তোরা মায়ার পিছনে। আশ্চর্য, একটু আগে যখন বললাম তখন কেন চুপ ছিলি? উত্তর করলো না অর্ণ। সিগারেটটা ফেলে হাঁটা লাগালো। আহান ফোন করে সাব্বিরকে আসতে বলল। সাব্বির গার্লফ্রেন্ডের সাথে ব্যস্ত থাকায় আহান বেশি কিছু বলল না। বেরিয়ে পড়লো মায়ার পিছনেতে। মায়া সান্ত্বনা দিচ্ছে হৃদির পরিবারকে। পাশেই বসে আছে আতাউর। কথা শেষ করেই ইশারা করলেন তিনি। মায়া বের হয়ে গেল। আতাউর বললেন, হৃদির সাথে কারো কারো রিলেশন ছিল? নো স্যার, আমি এটাই ভাবছিলাম হঠাৎ করে উধাও হলো কি করে। তবে কি তাদের কাজ? আতকে উঠল মায়া। 2 দিন ভার্সিটি বন্ধ আছে, তাই ভার্সিটির কারোর সাথে সরাসরি যোগাযোগ করাও যাচ্ছে না। আতাউর চিন্তিত কণ্ঠে বললেন, স্যার, এবার খুব রেগে গেছেন। বাট আমরা তো কাজ করছি স্যার। ফোর্স করে দম ফেললেন আতাউর। হতাশার দৃষ্টি মেলে বললেন, সফলতা নেই কোনো? সেটাই, আমি বিগত দিনগুলোতে অনেকগুলো ভার্সিটিতে ঘুরলাম, বাট লাভ হলো না। বাকশক্তি হারানোর পূর্বে ফজল স্যার বলেছিলেন ভার্সিটির কথা। ভার্সিটির কোনো স্যার বা স্টুডেন্ট এমন কাজ করেছে ভেবে খোঁজ তো লাগালাম, এখন কি করব স্যার? জানি না মায়া, মাথা কাজ করছে না। সামাদ একের পর এক কল করে যাচ্ছে। সবাই বলছে খোঁজ চলছে, কিন্তু সঠিক রেসপন্স নেই কোনো। এমন অবস্থায় ওনার ইচ্ছে করছে সব ভেঙে ফেলতে। সুপিয়া লেবুর শরবত দিয়ে বললেন, এভাবে চিন্তা করিস না, পাগল হয়ে যাবি। আম্মা, বুঝতে পারছো না? একটা মেয়ে নিখোঁজ, যা তা হতে পারে। আর তাছাড়া মেয়েটা আমাদের কাছে আমার বন্ধুর মেয়ে। খোঁজ কর, তবে একটু সাবধানে বাবা। আমি চাই না আর কোনো ঝামেলা হোক। আম্মা, ফ্যাল করে তাকিয়ে রইলেন সামাদ। একটা মিথ্যে ওনার জীবনকে শেষ করে দিচ্ছে। একজনের পাপ হয়তো সবাইকে বয়ে বেড়াতে হচ্ছে। কুটিয়ে এসে হৃদকে দেখতে না পেয়ে চিন্তায় পড়ে যায় অর্ণ। কুটিরে এসে হৃদকে দেখতে না পেয়ে চিন্তায় পড়ে যায় অর্ণ। চারপাশে চোখ বুলিয়েও যখন পেল না, তখন চিৎকার করে উঠল, তুমি আসো এখানে? রেডি থাকলে প্লিজ সাড়া দাও। রেডি, হোয়ার আর ইউ? প্লিজ সাড়া দাও। কোনো সারা শব্দ পেল না অর্ণ। কুটির থেকে বের হলো জঙ্গলে। চারপাশ আধার নেমে এসেছে প্রায়। বাড়ির পেছনটা যেতেই চোখ পড়ল স্লিপার। বুকটা মোচড় দিয়ে উঠল ওর। স্লিপারটা পাশে রেখে ডাকা শুরু করলো। ডান পাশে যেতেই চোখ পড়ল হৃদিকে। ছুটে গেল অর্ণ। মেয়েটার গায়ে মাটি লেগে আছে। বিধ্বস্ত শরীরটা দেখেই অর্ণের মন গলে গেল যেন।
ওর হাতে পায়ের বাঁধন খুলে দিয়ে ধীরে ধীরে রিদির মুখে থাপ্পড় দিতে লাগলো। চোখ মেলে তাকাতেই ভয় পেয়ে গেল রিদি। চিৎকার করে ওঠে অরণ্যকে জড়িয়ে ধরলো, বলতে লাগলো, যা যা, আমি তাদের কিছু করব না। যা যা, আমাকে ছেড়ে দে। অরণ্য বুঝতে পারলো রিদি ভয় পেয়েছে খুব। ধীরে ধীরে মেয়েটার মাথায় হাত বুলিয়ে আদুরে কণ্ঠে বলল, ভয় পেও না, এখানে কেউ নেই, শুধু আমি। চোখ মেলে তাকালো রিদি। অরণ্যের গায়ে জোরে ধাক্কা দিল, ইচ্ছে মতো কিল ঘুষি দিতে লাগলো। অরণ্য টু শব্দও করলো না। মেয়েটা এক হাতে জড়িয়ে রাখলো শুধু। মেয়েটাকে এক হাতে জড়িয়ে রাখলো শুধু। ভালো লাগছে না একদমই। এসব কিছু একদমই উচিত হলো না। রিদিকে বিনা দোষে শাস্তি পেতে হলো। গাড়ি ড্রাইভ করছে অরণ্য, পাশেই ঘাপটি মেরে আসছে রিদি। কোনো কথাও বললো না। সারাদিন না খাওয়া, কাল রাতের দিকে একটু নুডলস পড়েছিল পেটে। একটা ধাবার সামনে গাড়ি থামালো ছেলেটা। এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিল রিদি। অরণ্য খাবার এনে বলল, খাও, খাবো না। এমনিতেই উইক, খেয়ে নাও। খাবো না আমি। একজন মাফিয়ার থেকে কিছুই নিব না আমি। বেশি কথা বলছো তুমি। আরো বলবো, মাফিয়ার শয়তান লম্পট। আরও কিছু চোর বাটপার সবই বলো, তবে ভুলে যেও না, কাল সারা রাত আমার সাথে জঙ্গলে কাটিয়েছো তুমি। আমি কিছু করেছিলাম কি? মাথাটা নিচু করে ফেলল রিদি। নাক টেনে খাবারটা তুলে নিল। প্রচণ্ড খিদেতে গ্রাসে খেতে লাগলো। অরণ্য ব্যথার স্বরে বলল, সরে, তোমার সাথে এমন করা উচিত হয়নি আমার। জুতো মেরে গুরুদান। তাচ্ছিল্য করো না, ফল ভালো হবে না। দেখেছি কি খারাপ তার ফল। এখন আর ভয় লাগছে না। আমাকে অর্ধেক মেরেই ফেলেছেন। আচ্ছা বাদ দাও, একটা কথা বলি, শুনে নিও। কি? মায়ার কাছে আমাকে নিয়ে কিচ্ছু বলিও না। বলে দিব। এটা আমার রিকোয়েস্ট, বাকিটা তোমার ইচ্ছে। মুখ ঘুরিয়ে নিল রিদি। গাড়ি ঘুরিয়ে টান দিল অরণ্য। রিদি চুপচাপ খাচ্ছে। ভালো লাগছে না ওর। কে করবে আর কেই বা বলবে। ক্লান্ত শরীরটা বেডে এলিয়ে দিতেই ঘুম এসে ভর করলো অরণ্যকে। হৃদিকে পৌঁছে দিয়ে সোজা চলে এসেছে। এই লুকোচুরি হামাগুড়ি সব কিছুর অবসান ঘটাতে হবে। এভাবে আর কতদিন চলবে? ঘুম ভাঙলো কারো স্পর্শ পেয়ে। চোখ খুলতেই একটি অবয়ব রুম থেকে প্রস্থান করলো। অরণ্যের মুখে ছড়িয়ে আছে অশ্রুর কড়া। নতুন কিছু নয় এটা। সামাদের চোখের জল খুব ভালোই করে বুঝতে পারলো অরণ্য। তবে মায়া হলো না, হলো শুধুই বিদ্রূপ। ভার্সিটিতে পা রাখতেই মায়ার প্রশ্নের ঝুলি সাজিয়ে দিল। হৃদি কোনো মতে ইগনোর করলেও মায়া ছাড়ার পাত্রী নয়। একেবারে আঠার মতো লেগে আছে। হৃদি বলল, ওকে বলছি। বলো। আসলে কাল আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ছিলাম। মিথ্যে বলা ছাড়া উপায় ছিল না হৃদির। কেন যেন সত্যটা বলতে পারছে না মেয়েটা। মায়া বিশ্বাস করছে না দেখে হৃদি বলল, আসলে আমরা দেখা করতে গিয়ে গাড়ি নষ্ট হয়ে যায়, যার ফলে আটকে পড়ি সেখানেই। আর সেই কারণেই আসতে পারিনি। ও, বাট ফোন করে কিছু জানাতে পারতে। ফোন সুইচ অফ ছিল, চার্জ ছিল না কারোটায়। ও আচ্ছা, ঠিক আছে। মৃদু হাসলো হৃদি। মায়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। বুকটা কেমন করছিল, মনে হচ্ছিল এখনই ধরা পড়ে যাবে। ক্লাসে অন্যমনস্ক হৃদি। অরণ্য সেটা লক্ষ্য করে শ্বাস ফেলল। ক্লাস শুরু হতেই স্যার বললেন, তো গত সপ্তাহে যারা নাম দিয়েছিলেন তারা প্রস্তুত তো? এবার কিন্তু হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। সকলে উত্তেজিত হয়ে পড়ল। অরণ্য নিজেও নাম দিয়েছিল। খ্যাতমার্কা স্টাইল হলেও কিছু করতে হবে, যার ফলে মায়া প্রেমে পড়বে। ক্লাস শেষে সবাই মাঠে আসলো। হই হুল্লোড় পড়ে গেল। সবাই বেশ আনন্দ উল্লাস করছে। একে একে অনুশীলন শুরু হলো। অরণ্যকে কেউ পাত্তা দিচ্ছে না। চশমা ঢেলে একটা ছেলের কাছে গেল অরণ্য। ছেলেটা হাসতে হাসতে বলল, তুমি পারবে না খোকা। যার ফলে সবাই হাসাহাসি শুরু করে দিল। অরণ্যের ইচ্ছে হলো ছেলেটার মাথা ফাটিয়ে দিতে, তবে চুপ করে রইল। একে একে খেলছে সবাই। অরণ্য শুধুই ফিল্ডিং করে যাচ্ছে। সকলে হাঁপিয়ে গেলে অরণ্য ব্যাট হাতে নেওয়ার সুযোগ পেল। ঠিক তখনই একটা ছেলে এসে বলল, ফিল্ডিং কর তুই, এভাবে সময় নষ্ট করিস না।
চৌ মেরে ব্যাটটা নিয়ে গেল। অরণ্য দাঁতে দাঁত চেপে সব সহ্য করলো। মায়ের দিকে তাকিয়ে দেখলো চারপাশে চোখ বুলাতে ব্যস্ত। অরণ্যকে যেন দেখছে এরা। মেয়েটাকে বাগিয়ে ফেলা বড্ডই দুষ্কর, না হয়ে যায় না। ক্রিকেট খেলা শুরু হবে এখনই। থার্ড ইয়ার আর ফাইনাল ইয়ারের খেলা। সকলের মাঝেই উত্তেজনা ভরপুর। হোলি সোরেনের ফিল্ডিং ভালো করায় অরণ্যকেও সিলেক্ট করা হয়েছে। তবে সবার শেষে ওর নাম। টস করা শুরু হলো। টসে জিতে ফাইনাল ইয়ারের স্টুডেন্টরা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল। অরণ্য যদিও অলরাউন্ডার, তবে ওকে বল করার সুযোগ দেওয়া হলো না। দলের নেতা বল করায় 1 ওভারে 22 রান চলে গেল। শর্ট টাইমের ম্যাচ হওয়াতে T10 খেলা হবে, অর্থাৎ 10 ওভার করে। প্রথম ওভারে 22 রান পেয়ে প্রতিপক্ষ দল বেশ প্রফুল্ল। থার্ড ইয়ারের মাথায় হাত। তবে ক্যাপ্টেনকে কিছু বলার সাহস কারো নেই। পরের ওভারে ওয়াইড বল হলো 2টো, যার ফলে এক্সট্রা 2টো রান পেয়ে গেল। সবাই যেন ঝিমিয়ে গেল। যাথা অবস্থা একেবারে। হৃদের কাঁধে মাথা রেখে মায়া বলল, এরা হারবে নিশ্চিত। কি প্লেয়ার দেখেছো? কেউ চশমা পরা তো কেউ শুকনো কাঠি। দেখা যাক। দেখা যাক না, দেখে নিও। মৃদু হাসলো হৃদে। গ্যালারিতে বসে বসে চারপাশে চোখ বুলালো হৃদে। ভেতরটা আনচান করছে। হেরে গেলে সিনিয়র কালদের ট্রিট দিতে হবে। কপালে হাত দিয়ে আনমনেই হৃদি বলল, কেন রে রিদি? কেন এই হাবাদের সাপোর্ট টানতে গিয়ে সিনিয়রদের সাথে চ্যালেঞ্জ নিলি? ঠিক তখনই একদম বাউন্ডারির কাছে থেকে ক্যাচ ধরে নিল অরণ্য। পুরো মাঠে হইচই রটে গেল। হৃদি তো লাফিয়ে উঠল। মায়া তখন নিশ্চুপ। কেন যেন খুশি হতে পারল না। অরণ্যকে কেমন যেন লাগে ওর। হৃদি মায়ার হাত চেপে বলল, দেখলে কি সুন্দর আউট হয়ে গেল। উফ, কি যে আনন্দ হচ্ছে। উত্তরে শুধুই হাসলো মায়া। এতক্ষণ পর সবাই যেন অন্যের দিকে মনোযোগ দিল। অরণ্য শুধুই মাথা চুলকালো। ক্রিকেটটা বেশ ভালোই রপ্ত করেছে ও, বাট এদেরকে কে বোঝাবে? পরপর ছক্কা হাঁকিয়ে নিল ফাইনাল ইয়ারের স্টুডেন্টরা। পুরো মাঠের একপাশে শান্ত হয়ে গেল। অরণ্য ক্যাপ্টেনকে বলতে চাচ্ছিল একজন ফাস্ট বোলারকে পাঠাতে, তবে দলনেতা ওকে পাত্তা দিল না। স্পিনার বল করাতেই আবারও 6 হাতিয়ে নিল। মাথায় হাত সকলের। অরণ্যের ইচ্ছে করছে দলনেতার চুল ছেড়ে দিতে। ফাউল নির্দেশনা দিচ্ছেও। অরণ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো। আবার একজনের প্যাডে লাগলো বল। সঙ্গে সঙ্গে জোরালো আবেদন করলো বোলার। আম্পায়ার সুন্দর করে হাত উঁচু করে দিলেন। মাঠে হই হই শুরু হলো। অরণ্য এসে জড়িয়ে ধরলো বোলারকে। তবে দুঃখজনকভাবে ওকে পাত্তা না দিয়ে ক্যাপ্টেনকে জড়িয়ে ছেলেটা বলল, উফ ভাই, কি যে শান্তি লাগছে। খুব ভালো করেছিস, ভালো বল হয়েছে, গুড। হতাশা নিয়ে আবারও ফিল্ডিংয়ে গেল অর্ণ। মায়া হৃদির গায়ে হালকা করে স্পর্শ করে বলল, দেখলে অর্ণকে ওরা পাত্তা দিচ্ছে না, বাট অর্ণ কিন্তু ভালো খেলছে। দেখলাম। তবে আমার ইচ্ছে করছে ক্যাপ্টেনের গলায় দড়ি বেঁধে দিতে। করে হেসে উঠল হৃদি। মায়া খেলা দেখায় মনোযোগ হলো। পরপর 2টো ক্যাচ ধরে আউট করলো অরণ্য। এবার সবাই অন্যের দিকে তাকালো। অরণ্যের নির্দেশনা অনুযায়ী বলার ডাকা হলো। 10 ওভার শেষে ফাইনাল ইয়ারদের সংগ্রহ 123। প্রথম 5 ওভারেই 80 রান হাতিয়ে নিয়েছে ওরা, যার ফলে কিছুটা কঠিন হলো ম্যাচ। অরণ্য এসে বলল, যেহেতু বল কম, তাই ভালো দুজনকে দিয়েই ওপেন করালেই ভালো হবে। কয়েকজন সায় জানালো, তবে ক্যাপ্টেন বদের হাড্ডির মতো পরিচয় দিয়ে ভালো ওপেনার পাঠালো না। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল অরণ্য। এর কি মাথা খারাপ? আম্পায়ার বাঁশি ফু দিয়ে সবাইকে দাঁড়াতে বলল। সকলে পজিশন নিতেই কাউন্ট শুরু হলো। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 অ্যান্ড স্টার্ট। ম্যাচ শুরু হলো। 3টে বলের একটাও মারতে পারল না ব্যাটসম্যান। সবাই হতাশাগ্রস্ত। অরণ্য মনে মনে ভয়ানক গালি প্রদান করলো। তবে পরের বলেই একজন আউট হয়ে গেল। চারপাশ তখন নীরব, যেন একটা কাকও নেই এখানে। ঠিক তখনই ক্যাপ্টেন ব্যাট নিয়ে নামলো। সবাই ওহো বলে চিৎকার করে উঠল। তবে হতাশাজনকভাবে প্রথম বলেই ক্যাচ আউট হয়ে গেল। সকলের চোখে মুখে পুনরায় হতাশা এলো।
ক্যাপ্টেনের মাথাটা নিচু, রাগে দুঃখে ব্যাটটা ছুঁড়ে মারল। পুরো মাঠ থম মেরে গেছে। পরবর্তী ব্যাটসম্যান নামলো মাঠে। সকলের প্রার্থনা যেন আউট না হয়। বেশ ভালোই খেললো সে, তবে দলের সংগ্রহ যখন 90 রান, তখন এই স্টাম্প আউট হয়ে গেল। আছে 3 ওভার, রান দরকার 33। সকলের মাঝে হই হই পড়ে গেল। মায়া বলল, ছেলেটা বেশ খেলেছে, তবে 18 বলে 33 রান করাটা বেশ কষ্টের নয়। মনে হচ্ছে জিতে যাব। সকলের চিন্তা ভাবনার মাঝে পানি ঢেলে দিয়ে 3 জন ব্যাটসম্যান পরপর আউট হয়ে গেল। এখন সব বলার একে একে নামানো হলো। বলে বলে রান হলো 110, আছে 5 বল। ঠিক তখনই একজন আউট হয়ে গেল। অরণের মাথায় হাত। জেতা ম্যাচ কি হারতে হবে? 4 বলে প্রয়োজন 14 রান প্রয়োজন। সর্বশেষ রয়েছে অরণ। সবাই মুখটা বাঁকিয়ে ওকে পাঠালো। অরণের বুকটা ধিম ধিম করছে। যদিও খুব ভালো খেলে ও, তবে কখন কি হয় বলা কষ্টসাধ্য। ব্যাটসম্যানের সাথে আলোচনা করলো অর্ণ। প্রথম বলটা অর্ণ মারল। দৌড়ে 2 রান সংগ্রহ করলো ওরা। এখন 3 বলে প্রয়োজন 12 রান। সবাই তীব্র উত্তেজনায় বসে আছে। অর্ণ ব্যাটসম্যানকে বুঝিয়ে দিল কি করে কি করবে, তবে বলটা খুব জোরে হওয়ার কারণে মাত্র 1টি রান সংগ্রহ করতে পারলো ওরা। অর্ণের হাত কাঁপছে। এবার 2 বলে 11 রান প্রয়োজন, অর্থাৎ 2টো ছক্কা লাগবে। মনে মনে সৃষ্টিকর্তাকে স্মরণ করলো ছেলেটা। সবাই দাঁড়িয়ে পড়েছে। এমন উত্তেজনায় যেন কেঁদে দিবে সকলে। বল করা হলো। অর্ণ সর্বোচ্চ চেষ্টা করে মারলো বল। সোজা গ্যালারিতে বল পড়ল। পুরো মাঠে হই হই পড়ে গেল। তীব্র উত্তেজনায় চোখে পানি চলে এলো মায়ার। কেন এমন করলো ওর জানা নেই। এখন 1 বলে 5 রান প্রয়োজন। 4 হলে ড্র হবে ম্যাচ। অর্ণ মাটিতে চুমো খেলো এবার। আল্লাহর কাছে প্রার্থনা করে দাঁড়ালো। বল আসতেই দিল ড্রাইভ করে। এত জোরে দেওয়াতে ব্যাট ভেঙে গেল কয়েক হাত দূরে। সবাই বল খুঁজে চলেছে, বল দেখাই যাচ্ছে না। গ্যালারি বরাবর ওপর থেকে একজন বল ছুঁড়ে দিয়ে চিৎকার করে বলল, মারো ছক্কা। পুরো গ্যালারিতে হই হুল্লোড় পড়ে গেল। মানুষকে মারতে গিয়েও অরণের এমনটা অনুভূতি হয়নি। পুরো শরীর কাঁপছে। সবাই গ্যালারি থেকে নেমে গেছে। 2 উইকেটে জিতেছে ওরা। অরণের নামে জয়ের ধরেই দেওয়া হচ্ছে। পতাকা উত্তোলন করে ছুটে এলো মায়া। বরাবর ক্রিকেটের প্রতি ভালোবাসে বেশি, সুখে কেঁদেই ফেলেছে। অরণের হাত ধরে বলল, ইউ আর দ্য বেস্ট। সবাই অরণ্যকে নিয়ে মাতামাতিতে ব্যস্ত। মায়া যেন বাচ্চা হয়ে গেছে, মুখ দিয়ে সুর বাজানো শুরু করেছে। তা দেখে হালকা হেসে উঠল অরণ্য। মায়ার মাঝে সত্যিই মায়া আছে। ক্যাপ্টেন সকল অহংকার মাটিতে ফেলে জড়িয়ে ধরলো অরণ্যকে। বলল, তুমি না থাকলে আজ পারতাম না জিততে। অরণ্য শুধু হাসলই। হৃদি এসে হাতটা বাড়িয়ে বলল, অভিনন্দন। অরণ্য মৃদু হাসলো, তবে হৃদির সাথে হাত মেলানো না। হৃদি কিছুটা অবাক হলো, সাথে কষ্টও পেল। এমন কি হয়েছে যার কারণে অরণ্য এমন করলো? দীর্ঘশ্বাস লুকিয়ে সকলের সাথে আনন্দ করতে লাগলো হৃদি। মায়া বারবার বিমোহিত হয়ে যাচ্ছে। অরণ্যের গায়ে ঢলে পড়ছে বারবার, যেন ভুলেই গেছে অরণ্যের স্টাইল খ্যাত। 3 দিন ভার্সিটিতে আসলো না অরণ্য। এই 3 দিন চিরুনি তল্লাশি করেছে। এদিকে মায়া হতাশ। অরণ্যের খেলায় ফিদা হয়ে গেছে। একটা গিফটও কিনেছে, বেশ সুন্দর চশমাটা। সে গোয়েন্দা বিভাগের স্পেশাল ফোর্সের কাজ করছে, তবে অনুভূতি সেটা লুকাবে কেমন করে? ক্যাম্পাসে মন মরা হয়ে মায়াকে বসে থাকতে দেখে হৃদি বলল, কি হয়েছে, মন খারাপ কেন? এমনিতেই। আচ্ছা বসো তুমি। দুজনের মাঝে কিছুক্ষণ গল্প হলো। অরণ্য গেট দিয়ে প্রবেশ করতেই মেয়েটার চোখ চকচক করে উঠল। ছুটে গেল সেখানে। ছেলেটার অধর কোণে লেগে আছে বাঁকা হাসি। খুব বুঝতে পেরেছে ও মায়া, যদিও মায়া, তবে এই মায়া সম্পর্কে ও তার কাজের সবটা জেনে নিয়েছে। মায়া হাসি মুখে বলল, উফ, এই কদিন কোথায় ছিলে? কিছু প্রয়োজন ছিল আপা। হোয়াট রাবিশ, আমি তোমার আপা হই? না মানে হোয়াট এভার, তোমার জন্য একটা গিফট আছে। ইতিমধ্যে কিছুটা কাছাকাছি এসেছে হৃদি।
ভুরু কুটি করে তাকিয়ে দেখছে সবটা। মায়া ওর চশমা খুলে দিয়ে আরেকটা চশমা পরিয়ে দিল। হালকা করে ছেলেটার বুকে স্পর্শ করে বলল, বাহ, এবার সুন্দর লাগছে। কিন্তু বেশি কথা বলবে না তো। আসো, আজ আমরা লাঞ্চ করবো একসাথে। অরণ্যের দৃষ্টিতে তাচ্ছিল্য লেপ্টে আছে। হৃদি একটু তাকিয়ে থেকে তপ্ত শ্বাস ফেলল। অরণ্যকে নিয়ে চলে গেল মায়া। ক্লাস শেষে বেশ ঘুম পাচ্ছিল হৃদির। ঠিক তখনই একটা কাগজের বল এসে লাগলো ওর মাথায়। আশেপাশে সবাই কথা বলতে ব্যস্ত। হৃদি কাগজটা খুলল। সেখানে গোটা গোটা অক্ষরে লেখা আছে, আধার রাতে হৃদয় সরি। লেখাটা পড়ে হতভম্ব হয়ে গেল হৃদি। এটা কি ওর জন্য ছিল নাকি অন্য কারোর জন্য চিঠি? মুঠোবন্দি করে ডাস্টবিনে ফেলে দিল এটা। শেষ ক্লাসে স্যার আসতেই সকলে উঠে সম্মান প্রদর্শন করলেন। স্যার বললেন, ডিয়ার স্টুডেন্ট, খুব দ্রুতই তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। বেস্ট অফ লাক ফর ইউ অল। অরণ্যের গলা শুকিয়ে কাঠ। পরীক্ষা দিবে কি করে? তার মানে এর মাঝেই সব শেষ করতে হবে। মায়ের চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে। অরণ্যের প্রতি ভালোবাসা কাজ করছিল ওর। ইনফ্যাক্ট প্রপোজও করেছে মেসেজে। তবে অরণ্যের রিপ্লাই আসেনি এখনও। কিন্তু যখন খবর এলো অরণ্য মাফিয়া, তখন থেকে অশান্তিতে ছেয়ে গেছে ওর হৃদয়। অরণ্য সম্পর্কে আরও খোঁজ লাগিয়েছে, কিন্তু শান্তি মিলছে না ওর। কি করবে বুঝতে পারছে না। চোখ মুখ মুছে নিয়ে উঠে দাঁড়ালো। ভালোবাসাকে মাটিতে ফেলে চিৎকার করে বলল, আই উইল কিল ইউ অর্ণ। তুমি অন্যায় রাজা, এর শেষ আমি দেখেই ছাড়বো। কে থেকে কি হলো বুঝতে পারছে না অর্ণ। সাব্বির ব্যথা নিয়ে বলল, আমার উচিত হয়নি তোকে চ্যালেঞ্জ করার। আমি সেই কারণেই যাইনি সাব্বির। আমার উদ্দেশ্য ভিন্ন ছিল। যে উদ্দেশ্যে গিয়েছিলাম তা পূরণ হয়েছে। তাছাড়া সব খেলারই সমাপ্তি থাকে। সাদ্দাম চৌধুরীর মুখটা দেখতে চাই আমি। নিজের ছেলে যখন মা প্রিয়া, তখন তার প্রতিক্রিয়া কি হয়? সাব্বির থম মেরে রইল। ধরা পড়লে ওদেরও জান ক্ষতিগ্রস্ত হবে। তবে এটা নিয়ে চিন্তিত নয় ওরা। তবে অরণ্যের জন্য খারাপ লাগছে খুব। সাব্বিরের দেখে মলিন হেসে তাকালো অরণ্য। ছেলেটার চোখের কোণে পানি জমেছে। জাপটে ধরলো অরণ্য, বলল, তোরা আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ, জানিস তো। আমি চাই না তোদের কিছু হোক। দোস্ত, তোর বিশ্বাসও সব রেডি। তুই সব দিক থেকে ক্লিন। আর তোর অ্যাকাউন্টে ইউজ অ্যামাউন্ট ট্রান্সফার করে দিয়েছি। বিদেশে আরাম করে কাটাতে পারবি। পরিস্থিতি ঠিক হলে দেশে এসে বিয়ে করে নিস। আমি যাব না রে অর্ণ। মার খাবি কিন্তু। এই মুহূর্তে যাবি তুই। সন্ধ্যায় ফ্লাইট আছে। এক প্রকার জোর করেই পাঠিয়ে দিল ওকে। আহান এক পাশে দাঁড়িয়ে কিছু বলবে, ঠিক তখনই বেরিয়ে পড়ল ছেলেটা। অদ্ভুতভাবে তাকালো অরণ্য। আহান এমন করছে কেন? হৃদির বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে বেশ অনেকক্ষণ। অর্ণের মনটা ক্ষিপ্ত আজ। ও যে মাফিয়া এই খবরটি মায়াকে জানিয়েছে ও নিজেই। কারণ ও চায়নি মায়া মায়ায় ডুবে নিজের দায়িত্বকে ভুলে যাক। বারান্দায় আসতেই অরণ্যকে লক্ষ্য করল হৃদি। ছেলেটার ঠোঁটের কোণে ফিচেল হাসি। হাত নাড়াতেই হৃদি বলল, তুমি এখানে? নিচে আসো। এখন রাত। কেন যেন আসলো হৃদি। ঠিক তখনই অরণ্য বলল, কাউকে ভালোবাসো? না তো। পকেট থেকে একটা গোলাপ বের করে হৃদির হাতে তুলে দিল অরণ্য। এতক্ষণ পর লক্ষ্য হলো অরণ্যের মাঝে পরিবর্তন। চুলে তেল নেই, চোখে চশমা নেই, স্মার্ট একটা ছেলে। হৃদি কিছু বলবে তার আগেই ফিসফিস করে অরণ্য বলল, উইল ইউ মাইন্ড হৃদয় সরি? হোয়াট? হুশ। হৃদির একদম কাছে চলে এসেছে অরণ্য। মেয়েটার অন্তর থেকে ঘন ঘন শ্বাস নেমে আসছে। অরণ্য নিজের কণ্ঠ পরিবর্তন করে বলল, বেশি কথা বললে ভয়ানক কিছু হয়ে যাবে। ভয় পেয়ে তৎক্ষণাৎ হৃদি পালাতে গেল। ঠিক তখনই একটানে ওকে গাড়িতে বসিয়ে দিল অর্ণ। তারপর নিজেও এসে বসলো। চিৎকার করতে লাগলো মেয়েটা। তবে সে শব্দ গাড়ির বাইরে পৌঁছালো না। হৃদির অবস্থা নাজেহাল। ও ভয় পাচ্ছে। অরণ্য বলল, এমন করলে যা করিনি তা করতে বাধ্য হব। তুমি মাফিয়া? তুমি সেই ভয়ানক লোক? আই হেট ইউ। ছাড়ো আমায়।
আমি তো কাউকে কিছু বলিনি, কি দোষ আমার? তোমার দোষ কেন? তোমার কোনো দোষ নেই। এমন অদ্ভুত দোষের কথা জীবনেও শোনেনি হৃদি। দুঃখ কষ্টে গলা ছেড়ে কাঁদছে মেয়েটি। বারবার আঘাত করছে অর্ণকে। মেয়েটার নখের আঘাতে বেশ কয়েক স্থানে জ্বালা করছে, তবুও তো শব্দ করল না অর্ণ। মাফ করো আমায়, প্লিজ ছেড়ে দাও। তোমার কোনো মুক্তি নেই হৃদয়শ্বরী। কোন কারণে এমন করছো? কারণ নেই সুইটহার্ট, কোনো কারণ নেই। হৃদির কান্নার বেগ বাড়তে লাগলো। হঠাৎ ব্রেক কষায় কিছুটা ঝুঁকে গেল হৃদি। অর্ণ চাপটে ধরলো মেয়েটাকে, ধীর কণ্ঠে বলল, এত কিছুর মাঝেও একটা সত্য কি জানো তুমি? আমার আধারে হৃদয়শ্বরী, আমার অন্ধকারে জীবনে একমাত্র ফুল তুমি কেন এসেছিলে আমার জীবনে আমার ধ্বংস করতে? নিষ্ঠুর কোথাকার। ছাড়ো আমায়। ছাড়বো না, দিন তোমার রাত আমার। বিস্ফোরিত চোখে তাকালো হৃদি। গা ঘিন ঘিন করছে ওর। খল বিলিয়ে হাসতে লাগলো অর্ণ। মেয়েটা এখনো মেলো চুলে হাত গুলিয়ে বলল, ভয় নেই, আমি খারাপ মাফিয়া, তবে সম্মানে আঘাত তো করবো না। মাই লাভ, তুমি শুধু আমার কাছে থাকবে তাহলেই হলো। মেয়েটা এলোমেলো চুলে হাত গলিয়ে বলল। হৃদি বুঝতে পারছে না কি হচ্ছে। অর্ণ ওকে ছেড়ে ড্রাইভ করতে লাগলো। বুকটা কেমন পরিপূর্ণ লাগছে। হৃদিকে ছাড়া বাঁচবে না ও, কোনোভাবেই না। মাঝ রাস্তায় কোনো মানুষকে দেখে গাড়ি থামিয়ে দিল অর্ণ। আহানকে দেখেই নেমে গেল। বুড়ো কুটি করে তাকিয়ে আছে অর্ণ। আহান বলল, ছাড় ওকে। ছাড়বো না। রাগ ওঠাবি না অর্ণ। তুই আমাকে ধমকাচ্ছিস? হ্যাঁ ধমকাচ্ছি আমি। কোন অধিকারে? তোর বড় ভাই হওয়ার অধিকারে। করে হাসতে লাগলো অর্ণ। আহান অবাক হয়ে তাকিয়ে অর্ণ বলল, ডাফার হারামি না হলে এমনটা করতে পারতি না। মানে? দুজনের পাপ ঢাকতে গিয়ে আমাকে সবাই মিলে নর্দমায় ফেলে দিলি তোরা। ধক করে উঠল আহানের বুক। চিৎকার করতে লাগলো অর্ণ। কি ভয়ঙ্কর আর বিকট সে শব্দ। আহান কাছে আসতেই অর্ণ বলল, ডোন্ট টাচ মি। তুই আমার ভাই না, তুই হলি অগ্নিলাভা। ঘৃণা করি তোদের। সবার ভালোবাসার পেছনে আছে শুধু ঘৃণা আর ঘৃণা। আমার কথা শুন অর্ণ। কি বললি তুই? দেখ অর্ণ। হাত উঁচিয়ে বাধা প্রদান করলো অর্ণ। চোখের পানি মুছে নিয়ে বলল, সাদ্দাম চৌধুরীর সাথে বিয়ে হলো ওহিতা খানের। এরই মাঝে সাদ্দাম চৌধুরীর ভাই তারেক চৌধুরীর সাথে প্রণয়ের সম্পর্ক হলো ওহিতা খানের ছোট বোন শরীফা খানের। আর তাদের পাপ হয়ে জন্ম নিলে তুই। শেষ কথায় চোখ বন্ধ করে ফেললো আহান। অরণ্যের চোখে তাচ্ছিল্য। আমার জন্মের পর সাদ্দাম চৌধুরী আর ওহিতা চৌধুরীর বিদেশ চলে যায়। আমার জন্মের পর সাদ্দাম চৌধুরী আর ওহিতা চৌধুরী বিদেশ চলে যান। আমি ওইখানেই বড় হই। আমার যখন 16 বছর তখন দেশে আসি আমরা। তবে এর মাঝে ঘটে বিপত্তি। দীর্ঘদিন সংসার করার পর তারেক চৌধুরী তোকে ছেলে বলে স্বীকার করছিল না, কারণ উনি এই সম্পর্কটা আগাতে চাননি। ইতোমধ্যে তোরই ভাই পূর্বের বয়স 13 হয়েছে। পূর্বের লিগেল সন্তান হলেও তুই ছিলি অবৈধ। তারেক চৌধুরীর সন্দেহ ছিল তুই হয়তো ওনার সন্তান নয়। তখন থেকেই খালামণির সাথে ঝগড়া হয়ে থাকে। এক পর্যায়ে ডিভোর্স হয়, সিদ্ধান্ত হয়। মা খালামণিকে খুব ভালোবাসতো। বাবার সাথে ঝগড়া হতে থাকে এ নিয়ে। তখন বাবাকে বলছিল তোমার ভাই ধর্ষক। কিন্তু আমি ধর্ষক শব্দটা শুনেছিলাম শুধু। তারপর মা আবার বললেন আমার বোনকে ধর্ষণ করে। এ অবধি বলার পরেই আমাকে দেখে ফেললেন বাবা। মাও থেমে যায়। তবে আমি উল্টোটা বুঝে চিৎকার করে বাবাকে অপমান করতে থাকি। রাগে বেরিয়ে যাই। বাবা মাকে আঘাত করেন। আর সেই আঘাত মিশ্রিত শরীর নিয়ে নিচে নামতে যেতেই মা পড়ে যান। আর সেখানেই মৃত্যু হয়। বাবার সাথে আমার সম্পর্ক নষ্ট হলো। তোকে তো আগেই হোস্টেলে রেখে পড়াশোনা করাচ্ছিল। আমি চিনতাম না তোকে, কারণ দীর্ঘদিন আমরা বিদেশে ছিলাম। কারোর সাথে কোনো যোগাযোগ ছিল না। তবে পূর্বকে আমার বাবা পাপ অর্থাৎ
ভাই হিসেবে জানতে পারে। সব কিছুর মাঝে পাগল হয়ে যান আন্টি, আর সবাই চুপ হয়ে যান। শুধুমাত্র তোকে অবৈধ তকমা থেকে বাঁচানোর জন্য পরিবার থেকে আলাদা করা হয় তোকে। ইনফ্যাক্ট তোর জন্য পূর্বকেও আমার চোখে অবৈধ হতে হয়। আর সব থেকে মজার হলো, তারেক চৌধুরীর সম্মান বাঁচাতে আমার দাদি আম্মা আমার বাবার ওপর সত্য রাখেন, যাতে করে কেউ কিছু না জানতে পারে। সবটা জেনেও চুপ করে থাকে সবাই। এর মাঝে আরেকটা ঘটনা বলি। বাবা দাদি আম্মার সন্তান হলেও তারেক চৌধুরী হলেন পালিত সন্তান। তবে বাবার থেকে অধিক ভালোবাসতেন তিনি তাকে। সে কারণেই তারেক চৌধুরীর 7 খুন মাফ হয়ে আমার আর বাবার মাঝে সৃষ্টি হলো কোলাহল। অথচ তারেক চৌধুরী যখন দেশ ছেড়ে বহুদূর, দাদি আম্মা সবটা অনুভব করলেন। তখন থেকেই বাবার প্রতি করুণা হলো, আর বললেন সবটা আমাকে জানাতে। কিন্তু বাবা চাইছিলেন না প্রিয় ভাইয়ের মুখোশ খুলতে। কিন্তু এভাবে স্বার্থ ঠিক করতে করতে সবাই আমাকে জ্বলন্ত দানা বলে ফেলে দিল। আর এর সাক্ষী হলি তুইও। নিজের বাবার পাপকে ঢাকতে, তোর অবৈধ তকমা ঢাকতে আমাকে সঙ্গ দিলে। তখন আমি পুরোপুরি নষ্ট হয়ে গেছি। তখন কেন আজ বলতে চাচ্ছিলি সবটা? আহানের চোখ থেকে পানি ঝরছে। অরণ্যের বলা কোনো কথাই মিথ্যে নয়, একদমই সত্যি বলেছে। তবে অরণ্যকে খারাপ কাজ করতে দেয়নি আহান। অরণ্য নিজেও তো খারাপ নয়, বরং কতগুলো মানুষের খারাপ দৃষ্টির শিকার। লোকের চোখে মাফিয়া। অরণ্য চোখ মুছে বলল, শোন ভাই, অনেক হয়েছে। তোদের সবাইকে মুক্ত করলাম আমি। সবাই ভালো থাক। তবে এই মৃত্যু শহরে থাকবো না আমি। অর্ণ, আর কিচ্ছু জানতে চাই না আমি। কিছুদিন আগে এসব জেনেছি আমি। আর তোর প্রতি সন্দেহ থেকেই পূর্বকে আঘাত করতে যাই। সেদিন যখন ওর জন্য তুই নিজেই আঘাত বুকে পেতে নিলি, তখনই আমার সন্দেহ ঠিক বলে প্রমাণিত হয়। জীবনে অনেক ভুল করেছি, এখন সমস্ত ভুল শুধরে নেওয়ার চেষ্টা করব। ভাই শুন আমার কথা। অরণ্য কিছুই বলল না। হৃদি হতবাক হয়ে তাকিয়ে মেয়েটার গালে হালকা করে স্পর্শ করলো অরণ্য। খুব যত্ন নিয়ে কপালে ঠোঁট রেখে বলল, ভালো থেকো আদারের হৃদয় সরণী। তোমাকে আহান ভালোবাসে। আমি তো পাপের রাজ্য বাস করি। এই পাপ থেকে মুক্তি নেই আমার। আহান আর হৃদি তাকিয়ে রইল। অরণ্য চোখ বন্ধ করে নিজেকে সামলে নিল। যাওয়ার পূর্বে হৃদের দিকে অস্থির চোখে তাকিয়ে রইল। এখানে এই জীবনের শেষ সমাপ্তি হবে হয়তো। এত ব্যথা কেন ওর? মায়ের হাতে রিভলভার। অরণ্যের প্রতি তীব্র ঘৃণা নিয়ে এগিয়ে এলো ও। অরণ্য বুঝতে পারল মায়া ওকে মারার জন্যই এসেছে। মেয়েটার রক্ত লাল চোখ কেমন টলমল করছে। হাসি মুখে বেরিয়ে এলো অরণ্য। মায়া তাচ্ছিল্য করে বলল, মাফিয়া, হ্যাঁ, আমি মাফিয়া। ব্যর্থ এ জীবন। নাটকবাজ, আজ তোর মৃত্যু হবেই। হাসলো অরণ্য। চোখ থেকে বিতৃষ্ণা ঝরছে। অবশ্য অরণ্যের নামে ইনকাউন্টারের দায়ের করাও হয়েছে। মায়া রিভলভারের ট্রিগারে হাত রাখল। অরণ্য দীর্ঘশ্বাস ফেলে দাঁড়িয়ে রইল। পেছনে কতগুলো গাড়ি আসছে, যা বোঝার বুঝে নিল অরণ্য। কিছুটা এগিয়ে এলো ও। মায়ার ধ্যান জ্ঞান নেই কোথাও। শুকনো ঢুক গেল অরণ্য। মায়ার হাতটা চেপে ধরে রিভলভারের ট্রিগার চেপে দিল। সঙ্গে সঙ্গে একটি বুলেট এসে ক্ষত বিক্ষত করে দিল ওকে। চোখ থেকে পানি ঝরছে। মায়ার হাত কাঁপছে। ও চায়নি শ্যুট করতে, এটা শুধু ভয় দেখানোর জন্যই ছিল। তৎক্ষণাৎ 3টে গাড়ি এসে থামলো, যেখানে অরণ্যের পুরো পরিবার আছে। হৃদয় গাড়ি থেকে বেরিয়ে চিৎকার করে উঠল। চোখ বন্ধ হওয়ার পূর্বে অরণ্য দেখতে পেল তার আধারের হৃদয়েশ্বরী ছুটছে তার কাছে। অথচ তার সময় নেই। এত ব্যথা কেন হৃদয়ে? অর্ণের হাতটা স্পর্শ করল হৃদি। চেঁচিয়ে বলল, আমাকে মেরে ফেলে যাবে না তুমি। যাবে না অর্ণ, আমি বাঁচবো না, পারবো না বাঁচতে। অরণ্য হাসল। মেয়েটার গলায় মুখ ডুবিয়ে একটা শ্বাস দিল। ফিসফিস কণ্ঠে বলল, এই মৃত্যু শহরে আমি শ্বাস নিতে পারি না হৃদি, আমি শ্বাস নিতে পারি না। তবে জেনে রাখো, আমার আধারে হৃদয় সরণী তুমি। কষ্ট হয় খুব, ভালোবাসি যে। ব্যর্থ জীবনে তোমায় সঙ্গী করে
আদরে ডুব দিতে চাই না আমি। তুমি থেকে শুধু আমার কল্পনায় আদরে হৃদয় সরিণী হয়ে। শ্বাসটা ফেলল অর্ণ। ছেলেটার বুক থেকে রক্ত ঝরছে। হৃদের চিৎকারে পুরো আধার যেন নেতিয়ে পড়ল। পশ্চিমের আকাশে অর্ধ চাঁদটা ডুবে আছে, ঠিক তেমনভাবে অর্ণ ডুবে আছে তার আধারের হৃদয়ের শরীরে।